এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ডিনার শেষে কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার রুমে চলে গেল। আশিয়ান আর উদিতাও রুমে চলে এলো। উদিতা বিছানায় এসে শুতেই আশিয়ান তাকে নিজের কাছে টেনে নিয়ে গলায় মুখ ডুবিয়ে দিল। উদিতা শক্ত করে আশিয়ানকে জড়িয়ে ধরে রাখলো। আশিয়ান পাগলের মতো চুমু খেয়ে খেয়ে এক পর্যায়ে ঘুমিয়ে গেল। আশিয়ানের সাথে উদিতাও ঘুমিয়ে পড়ে। এভাবেই দিনের পর দিন পার হয়ে যেতে থাকে। আশিয়ান উদিতার প্রতি অনেক পসেসিভ হয়েছে। উদিতাও বর্তমানে আশিয়ানের সাথে প্রচুর ফ্রি। দুজন বন্ধুর ন্যায় একসাথে বেশিরভাগ সময় কাটায়। উদিতা সব সময় আশিয়ানের সেবা যত্নে নিয়োজিত। আশিয়ানের কখন কি লাগবে না লাগবে সব না বলতেই বুঝে যায় সে। তাদের মধ্যে অনেক ভালো বন্ডিং সৃষ্টি হলেও এখনো দুজন ফিজিক্যাল ইন্টিমেট হয়নি। আশিয়ান উদিতাকে প্রিপেয়ার হওয়ার সময় দিচ্ছে, কারণ উদিতার বয়স কম, এসবের জন্য সে এখনো পাকাপোক্ত হয়নি। তবে আশিয়ান মাঝে মধ্যে কন্ট্রোল লেস হয়ে যায়, তখন উদিতাকে নিজের খুব কাছে পেতে মন চাই তার। যতটা কাছাকাছি হলে দুজন দুজনের সাথে লেপ্টে থাকবে। উদিতা এই কদিনে সেলাই কাজ খুব ভালো করে শিখে গেছে। সর্বপ্রথম সে আশিয়ানের জন্য একটি পাঞ্জাবি বানিয়ে তাতে নিজের হাতে নিজের দক্ষতা দিয়ে অনেক সুন্দর করে হ্যান্ড পেইন্ট করেছিল। আশিয়ানকে সে দেয়নি এখনো তার বার্থডেতে গিফট করবে বলে। এই পাঞ্জাবি তৈরি করার পর আরও দুইটা ভিন্ন কালারের পাঞ্জাবি বানিয়েছে সে তার জন্য। একটাতে এমবুসে কাজ করেছে আর অপরটিতে বিভিন্ন রঙা সুই সুতোর কাজ করেছে সে। তিনটাই ভীষণ সুন্দর হয়েছে দেখতে। উদিতার কবুতররা ডিম পেড়ে বাচ্চা ফুটিয়েছে। সবগুলো উদিতার ন্যাওটা। উদিতা যখন খাবার দিতে ছাদে যায় তখন প্রায় সব কবুতরই তার কাছে এসে ঘোরাঘুরি করে, নয়তো তার হাতে এসে বসে। যখন কবুতরগুলো উড়ে যায় তখন সেই দৃশ্যটা দেখে মন জুড়িয়ে যায় উদিতার। উদিতার সবজি বাগানে লাউ গাছ, ঝিঙা গাছ, চিচিঙ্গা গাছ, এগুলো সব একদিনে তরতর করে সারা মাচা আষ্টে পৃষ্ঠে ভরে গেছে। লাল শাক, পুঁই শাক, সরিষা পাতার শাক, কলমি শাক, ডাঁটা শাক, সব ধরনের শাক মাঝারি আকার পর্যন্ত বড় হয়েছে। নিজের গাছের লাল শাক দিয়ে চিংড়ি মাছ নিজের হাতে রান্না করে সবাইকে খাইয়েছে উদিতা। লাউ গাছে লাউ ধরেছে, সাথে প্রচুর লাউয়ের ফুল এসেছে। কয়েকটা ফুলকপি আর বাঁধাকপিও খাওয়ার যোগ্য হয়ে গেছে। বেগুন ও টমেটো প্রচুর হয়েছে। অন্য মাচায় কাঁকরোল আর ঢ্যাঁড়সও ধরেছে। মূলা ধরেছে কতগুলো। নাগা মরিচ ও কাঁচা মরিচের জন্য ঠিকমতো গাছের পাতাই দেখা যায় না। আরও হরেক রকম শাকসবজি রোপণ করেছে সে। তা সকাল বিকাল দুইবার তার বাগানের যত্ন করে। নিজের হাতে পানি দেয়, আগাছা পরিষ্কার করে। বাসার সবাই শুধু অবাক হয়ে উদিতার বাগানের দিকে তাকায়। এমনকি মেহমান থেকে শুরু করে সবাই উদিতার অনেক প্রশংসা করে। উদিতা বাসার সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক কিছু তৈরি করে। পুঁথি দিয়ে টিস্যু বক্স, কলমদানি, ফুলদানি, কাগজের ফুল, আরও কত কী যে তৈরি করে যা বলে শেষ করা যাবে না। উদিতার সবকিছু খুব সহজেই শিখে ফেলার গুণটা অসাধারণ। উদিতার মতো স্ত্রী পেয়ে আশিয়ান মনে মনে অনেক গর্ববোধ করে। উদিতার কাজকর্মগুলো দেখলে সত্যিই তার মন ছুঁয়ে যায়। এখন বেশিরভাগ সময় রান্না বান্না উদিতাই সামলায়। এক একদিন ইউটিউব দেখে এক এক রান্নার ভিডিও শিখে তারপর নিজে সেটা ট্রাই করে। বাচ্চা দুটো থেকে শুরু করে বড়রা সবাই উদিতার হাতের রান্নার ফ্যান, এমনকি তারিনার আলেয়াও, যদিও ওরা কখনো মুখে স্বীকার করে না। তাদের বিয়ের 2.5 মাস পার হয়ে গেছে। সবকিছু অনেক সুন্দরভাবে চলছে। আশা মাঝে মধ্যে বাসায় এসে আশিয়ানের সাথে চিপকা চিপকে করতে চায়, কিন্তু উদিতা রণমূর্তি ধারণ করে আশাকে আশিয়ানের থেকে দূরে রাখে। উদিতাকে দেখলে সবাই বুঝবে জেলাস কাকে বলে। আশিয়ান উদিতার রাগী চেহারা দেখে মনে মনে হেসে লুটোপুটি খায়। এত পরিমাণ জেলাসি কেউ কি করে হতে পারে জানা নেই আশিয়ানের। উদিতার রেজাল্ট বেরিয়েছে 1 সপ্তাহ আগে। জিপিএ 5 না পেলেও এই পেয়ে উত্তীর্ণ হয়েছে সে। পয়েন্ট অনুযায়ী রমজান মাস শেষে আশিয়ান নিজ দায়িত্বে উদিতাকে তার পরিচিত ভালো একটি কলেজে ভর্তি করে দিবে বলে ভেবেছে।
তবে তাকে কলেজে যাওয়ার পারমিশন দেয়নি আশিয়ান। তার সাফ কথা, সব পড়াশোনা বাসায় কমপ্লিট করতে হবে। কলেজের সকল পড়া আশিয়ান নিজে তাকে সংগ্রহ করে এনে দেবে এবং নিজে গাইড করবে উদিতাকে। উদিতাও আশিয়ানের কথা অমান্য করেনি। আশিয়ানের কথা মতো বাসায় পড়াশোনা করবে বলে সে জানায়। এখন রমজান মাস চলছে। আশিয়ান এখন লং টাইম অফিস করে না। সকালে গিয়ে দুপুরের পর বাসায় চলে আসে। প্রথম রমজানে উদিতার বাসায় আশিয়ানের পরিবারের সবার দাওয়াত ছিল। দ্বিতীয় রমজানে আলিয়ার বাসায়, তৃতীয় রমজানে কেয়ার বাসায় ও চতুর্থ রমজানে তারিনের বাসায় ছিল সবার দাওয়াত এবং সর্বশেষে পঞ্চম রমজানে আশিয়ানের বাসায় কেয়া, তারিন, আলিয়া, উদিতা তাদের পরিবারের সবার দাওয়াত ছিল। রমজানের প্রথম 10 দিন শুধু দাওয়াতে গিয়েই কেটেছে তাদের। উদিতার প্রচেষ্টার ফলে আশিয়ান এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। শুধু আশিয়ানই নয়, বাসার অর্ধেককেই এই লাইনে নিয়ে এসেছে উদিতা। হয় ভালোভাবে বুঝিয়ে বলে, নয়তো মুখের উপর লজ্জা দিয়ে উদিতা তাদেরকে নামাজি বানাতে সক্ষম হয়েছে। উদিতার কোরআন তেলাওয়াত শুনে এনা অনেক আগ্রহ প্রকাশ করেছিল শিখবে বলে। সে কোরআন পড়তে পারলেও ঠিকমতো সুর টানতে পারত না। উদিতা তাকে অনেক যত্ন সহকারে তা শিখিয়ে দিয়েছে। পিচ্ছি দুটোকে উদিতা নিজে তাদেরকে সঠিক নামাজ শিক্ষা ও প্রয়োজনীয় সূরা এসব শিখিয়েছে। 15তম রমজান আজ। উদিতা সকালেই ঘুম থেকে উঠে সারা রুম সুন্দর করে গুছিয়ে ছাদে গিয়ে কবুতরগুলোকে খাবার দিয়ে তারপর নিচে বাসার বাইরে এসে বাগানের সকল গাছগুলোতে পানি দিল। আশিয়ান ঘুম থেকে উঠে উদিতাকে কোথাও না পেয়ে সেও আন্দাজ করে বাগানে চলে এলো। এসে দেখে উদিতা গাছগুলোর পরিচর্যা করছে। আশিয়ান গিয়ে তার পাশে দাঁড়ালো। পাশে কারো উপস্থিতি বুঝতে পেরে ঘাড় ঘুরিয়ে তাকালো উদিতা। আশিয়ানকে দেখে ঠোঁটের কোণে গভীর হাসি ফুটে ওঠে তার। আশিয়ানের চোখ যায় লাউ গাছের দিকে। প্রচুর ফুল এসেছে আর কয়েকটা লাউ তো খাওয়ার উপযোগী হয়ে গেছে। আশিয়ানকে লাউ গাছের দিকে তাকাতে দেখে উদিতা জিজ্ঞেস করলো, লাউ খেতে ইচ্ছে হচ্ছে আপনার? আশিয়ান হাসি মুখে উদিতার দিকে তাকিয়ে পড়ল। যদি খেতে ইচ্ছে করে তাহলে যান, নিজের পছন্দ মতো একটা পেরে নিয়ে আসুন। এই নিন কাছে। উদিতার বলতে দেরি হলো, আশিয়ানের যেতে দেরি হলো না। আশিয়ান উদিতার হাত থেকে কাছি নিয়ে লাউয়ের মাচার কাছে গিয়ে পছন্দসই একটি বড় লাউ পেরে নিয়ে এলো। উদিতা একটি ছুরি এগিয়ে দিতেই আশিয়ান ছুরিতে লাউটা রাখলো। উদিতা জিজ্ঞেস করলো, আর কিছু খেতে চাইলে বলুন, আমি পেরে নিয়ে আসি। আচ্ছা শোনো, আজকে কি তুমি সিমের বড়া আর বাঁধাকপির বড়া বানাবে? ইফতারে সাদা ভাতের সাথে খাবো, সাথে সরিষা পাতার শাক দিয়ে টাকি মাছের ভর্তা। টায়ার লাগলে না হয় থাকুক। আপনার এত চিন্তা করতে হবে না, সন্ধ্যায় রেডি পাবেন। এখন এসব গিয়ে আপনি পেরে নিয়ে আসবেন নাকি আমি পারবো? না না, আমি যাচ্ছি পারতে। একটা ঝুড়ি দাও তো। উদিতা একটা ঝুড়ি এনে দিয়ে পড়ল। এই নিন। আশিয়ান ঝুড়ি হাতে নিয়ে শিম পেরে আনতে চলে গেল। উদিতা হাসি মুখে আশিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। উদিতা জানে আশিয়ান শাকসবজি বা ফল টল এসব নিচু হাতে পেরে আনতে ভীষণ পছন্দ করে, তাই উদিতা সব সময় তাকে দিয়েই এসব কাটায়। আশিয়ান খুশি মনেই তা করে। বেশ কিছুক্ষণ পর আশিয়ান প্রায় অর্ধেক ঝুড়ি শিম পেরে নিয়ে আসলো। তারপর পছন্দ মতো একটা বাঁধাকপি কেটে আনলো। উদিতা সরিষা পাতার শাক এক ঝুড়ি পরিমাণ কাটলো। আশিয়ানের ঠোঁটের কোণে লেগে আছে তৃপ্তির হাসি। বাগানটা উদিতার হলে কি হবে, বরং তা আশিয়ানের ভীষণ পছন্দের। উদিতা আশিয়ানের মাথা থেকে কয়েকটি পাতা তুলে ফেলে দিল। মাছার ভিতর ঢুকেছিল বিধায় তার মাথার উপর পাতা পড়ে চুলে আটকে গিয়েছিল। আরো কিছু সময় বাগানে কাটিয়ে বাসার ভিতর ঝুড়ি হাতে প্রবেশ করলো দুজন। আশিয়ান রুমে চলে গেল অফিসে যাওয়ার জন্য তৈরি হতে। উদিতা ঝুড়িগুলো রান্নাঘরে রেখে রুমে চলে এলো। দিনের বেলা রান্না বান্নার কোনো ঝামেলা নেই।
শুধু বাচ্চা দুটোর জন্য খাবার বানাতে হয়, কারণ ওরা সিয়াম পালন করার মতো উপযুক্ত হয়নি এখনো। উদিতা রুমে গিয়ে দেখে আশিয়ান শার্ট প্যান্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে ইন ঠিক করছে। উদিতা এগিয়ে এসে আশিয়ানকে একটা ঘড়ি নিচে পরিয়ে দিল। আশিয়ান উদিতার কোমর জড়িয়ে ধরে নিচের কাছে টেনে নিয়ে উদিতার নাকের সাথে নাক ঘষতে লাগে। উদিতা ড্যাব ড্যাব করে আশিয়ানের দিকে তাকিয়ে আছে। আশিয়ান ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, এভাবে তাকিয়ে কি দেখো? আপনি ছাড়া কি আর এখানে দ্বিতীয় কেউ আছে? তাহলে আপনাকেই দেখছি। আশিয়ান খুব ভালো করে বুঝতে পারছে যে ইলিয়ানা এরকম করেছে উদিতার সাথে। চিত্রার কাছে শুনেছে উদিতা কিভাবে শান্ত কণ্ঠে ইলিয়ানাকে অপমান করেছে, সব তার কানে এসেছে। আশিয়ান ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে মাহবুবকে ফোন করে একটা কাজ করে দিতে বলল। ফোনে কথা বলা শেষে আশিয়ান উদিতার বুকে মাথা রেখে শান্তিতে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে গেল আশিয়ান। মসজিদে গিয়ে ফজরের নামাজটা আদায় করে নিল। ইঞ্জেকশনের প্রভাবে উদিতা এখনো মরার মতো ঘুমোচ্ছে, তাই আশিয়ান জাগালো না উদিতাকে। নিত্য দিনকার মতো ব্যায়াম করে গোসল সেরে নিচে নাস্তা করতে চলে এলো। সবাই ডাইনিং রুমে উপস্থিত, একমাত্র উদিতা বাদে। মিসেস ইয়াসমিন উদিতার কথা জিজ্ঞেস করতেই আশিয়ান বলল যে তার শরীর খারাপ, এখনো ঘুমিয়ে আছে, তাই সে জাগায়নি। কেয়া আর এনা তৎক্ষণাৎ উদিতাকে গিয়ে দেখে আসলো। মিসেস ইয়াসমিন এবং মিসেস তারানাও গিয়ে দেখে আসলেন তাকে, তাও উদিতা ঘুম থেকে জাগেনি। সবাই বেশ চিন্তায় পড়ে গেল। আশিয়ান তাদেরকে আশ্বস্ত করে বলল তেমন কিছু হয়নি, জাস্ট ওর শরীরটা দুর্বল, ঘুমালেই ঠিক হয়ে যাবে। আশিয়ানের কথায় সবাই আশ্বস্ত হয়ে ব্রেকফাস্ট করে নিল। আশিয়ান নাস্তা করা শেষে রুমে গিয়ে রেডি হয়ে গেল অফিসে যাওয়ার জন্য। পুরোপুরি তৈরি হয়ে গাড়ির চাবি ও ফোন হাতে নিয়ে উদিতার কাছে গিয়ে উবু হয়ে উদিতার কপালে আলতোভাবে একটা চুমু খেয়ে নিচে চলে এলো। তারপর দ্রুত বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। প্রায় 11টার দিকে ঘুম ভাঙল উদিতার। চোখ পিটপিট করে চারপাশে তাকালো সে। ঘড়ির দিকে চোখ পড়তেই দ্রুত শোয়া থেকে উঠে বসলো উদিতা। বুঝতে পারল না এত বেলা হলো কখন, কেউ তাকে ডাকলোও না, নামাজটাও মিস গেল। আর আশিয়ানি বা কোথায়? মাথাটাও কেমন জানি তার ভার ভার লাগছে, শরীরটা বেশি দুর্বল লাগছে কেন জানি, কিছুই বুঝতে পারছে না উদিতা। চিন্তিত ভঙ্গিতে বিছানা ছেড়ে উঠে নিচের দিকে তাকিয়েই চমকে গেল সে। তার পরনে একটা শর্ট নাইট ড্রেস, আর কিছুই নেই। ছি, এই অবস্থায় সে আশিয়ানের সামনে ছিল? ভাবতেই পারছে না উদিতা। লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। কাপড় চোপড় সাথে নিয়ে জলদি ওয়াশরুমে গিয়ে একদম গোসল করে বের হলো উদিতা। শরীরটা এখন কিছুটা ঝরঝরে মনে হচ্ছে। সারা রুম অগোছালো হয়ে আছে দেখে উদিতা একটু অবাকই হয়েছে। সে বুঝতে পারছে না রুমের এমন অবস্থা কি করে হলো। অতশত চিন্তা না করে সারা রুম গোছালো সে। সবকিছু পরিপাটি করে মাথায় ওড়না পেঁচিয়ে নিচে চলে এলো সে। বাসায় ছেলে মানুষ একজনও নেই, সবাই কাজে নয়তো ক্লাসে চলে গেছে। এনারও আজকে ক্লাস আছে, তাই সকালেই চলে গেছে সে। বাচ্চা দুটো স্কুলে। বাসায় শুধু আলেয়া, তারিন, কেয়া, মিসেস ইয়াসমিন, মিসেস তারানা আর সেই আছে। উদিতা রান্নাঘরে গিয়ে মিসেস ইয়াসমিনকে পেল। মিসেস ইয়াসমিন উদিতাকে দেখে দ্রুত এগিয়ে এসে ব্যাকুল হয়ে উদিতার কপাল ও গলায় হাত দিয়ে চেক করে দেখলেন জ্বর এসেছে কিনা। মা, তোর বুঝি শরীর খারাপ? কি হয়েছে তোর? কালকে তো ভালো অবস্থায় পার্টিতে গেলি। উদিতা অনিশ্চিত ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে পড়ল। কি জানি মা, বুঝতে পারছি না কিছু। কালকে কি করে বাসায় এলাম কিছুই জানি না। ওনাকে জিজ্ঞেস করলে তবে জানতে পারবো আসলে কি হয়েছে। তবে শরীরটা ভীষণ ম্যাচ ম্যাচ করছে মা, আমার মাথাটাও ভার ভার লাগছে। মিসেস ইয়াসমিন ব্যস্ত হয়ে উদিতাকে ডাইনিং টেবিলে নিয়ে এসে একটা চেয়ারে বসালেন তাকে। উদিতাও বাধ্য মেয়ের মতো চুপচাপ বসে পড়ল। তুই এখানে বসে থাক তো মা, আমি তোর জন্য এক কাপ কড়া লিকার চা করে কিছু ভারী খাবার নিয়ে আসি।
মিসেস ইয়াসমিন রান্নাঘরে চলে গেলেন উদিতার জন্য খাবার আনতে। উদিতা চুপচাপ বসে রইল। কিছু সময় পর মিসেস ইয়াসমিন একটা ট্রে হাতে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। ট্রেতে রাখা কাপ ও বাটি থেকে গরম ধোঁয়া বেরুচ্ছে। ট্রেটা টেবিলের ওপর রেখে মিসেস ইয়াসমিন উদিতার সামনে একটা চেয়ার টেনে বসলেন। তারপর গরুর মাংসের বিরিয়ানির প্লেট হাতে নিয়ে উদিতাকে মুখে তুলে খাইয়ে দিতে লাগলেন। উদিতাও বিনা বাক্য ব্যয়ে গপ গপ করে খেয়ে যাচ্ছে। আসলেই তার প্রচুর খিদে পেয়েছে। জানে না সেটা কি করে বুঝলেন তিনি। বিরিয়ানি খাওয়া শেষে গরম গরম চা খেলো সে। এবার শরীরটা একটু ভালো লাগছে তার। শরীরের শক্তি ফিরে এসেছে। উদিতা মিসেস ইয়াসমিনকে জড়িয়ে ধরে গালে চুমু খেলো। মিসেস ইয়াসমিন উদিতার মাথায় হাত বুলিয়ে দিলেন মুচকি হেসে। উদিতা ছাদে চলে এলো কবুতরদের দেখার জন্য। কবুতরকে দানা ও গম খেতে দিল সে। তারপর ছাদে একটু ঘোরাঘুরি করে নিচে তার সবজি বাগানে চলে গেল। হোস পাইপ দিয়ে সারা বাগানে পানি ছিটিয়ে আবারও রুমে ফিরে এলো সে। তারপর মিসেস তারানাকে ডেকে নিয়ে এলো নিচের রুমে সেলাই শিখবে বলে। মিসেস তারানা খুশি মনে উদিতাকে সেলাইয়ের ধাপগুলো দেখিয়ে দিতে লাগলেন। আজকে উদিতা মিসেস তারানার কাছ থেকে কাপড় কাটা শিখল। 2 ঘন্টা টানা কাজ করে কাপড় কাটা শিখতে সক্ষম হয়েছে সে। জোহরের নামাজ আদায় করে তারপর পুঁথি দিয়ে আরো 1 ঘন্টা লাগিয়ে এক ঝুঁটা স্ট্রবেরি বানালো সে। পুঁথি দিয়ে অনেক কিছু তৈরি করতে পারে উদিতা। এগুলো সে তার মায়ের কাছ থেকে শিখেছে। আলিয়া আর তারিন বাদে বাকিরা উদিতার প্রচুর প্রশংসা করলো। উদিতা কেয়াকে সেটা গিফট করে দিল। কেয়া তো পুঁথি দিয়ে বানানো স্ট্রবেরি পেয়ে দারুণ খুশি। সে তার রুমের দরজার সামনে সেটা ঝুলিয়ে রেখে দিল। সৌন্দর্য বর্ধন করছে এটি। আসরের নামাজ পড়ে উদিতা ঘুমিয়ে গেল। মাথাটা ঘুরছে খালি তার। তাই আজ আর রান্নাঘরে যায়নি। সন্ধ্যায় নাস্তাও খায়নি সে। কেয়া একবার এসে ডেকে গেছিল, কিন্তু উদিতার এতই অলস লাগছে যে উঠতে ইচ্ছে করছে না। আশিয়ান মায়ের ফোনে কল দিয়ে উদিতার খোঁজ খবর নিল। উদিতা বাধ্য হয়ে ঘুম থেকে উঠে মাগরিবের নামাজটা আদায় করে আবারও শুয়ে পড়ল। মাথাটা শুধু ভন ভন করছে তার। কাল কি এমন হলো যে তার এত শরীর খারাপ লাগছে? হিসাব মেলাতে পারল না উদিতা। রাত প্রায় 10টার সময় আশিয়ান বাসায় ফিরল। উদিতা বিছানায় চুপচাপ বসে আছে। আশিয়ান রুমে ঢুকতেই সে দ্রুত বসা থেকে উঠে দাঁড়িয়ে আশিয়ানকে সালাম দিল। আশিয়ান সালামের জবাব দিয়ে গমগমে গলায় উদিতাকে জিজ্ঞেস করলো, তোমার শরীর এখন কেমন? জি ভালো। ঠিক আছে। আশিয়ান গোসল করতে ওয়াশরুমে চলে গেল একটা ট্রাউজার হাতে নিয়ে। উদিতা একটি গেঞ্জি আর একটি টাওয়াল কাবার্ড থেকে বের করে বিছানার ওপর রেখে নিচে চলে গেল। রান্নাঘরে গিয়ে আশিয়ানের জন্য 1 মগ কফি বানালো সে। তারপর কফির মগ হাতে নিয়ে রুমে ফিরে এলো সে। উদিতা রুমে আসার মিনিট খানেক পর গোসল সেরে বেরুলো আশিয়ান। বিছানা থেকে গেঞ্জি নিয়ে সেটা পরে ফেলে বিছানায় বসলো। উদিতা সব সময়কার মতো টাওয়াল দিয়ে আশিয়ানের চুল ভালো করে মুছে দিয়ে কফির মগ এগিয়ে দিল। আশিয়ান কফির মগ হাতে নিয়ে বলল, অসুস্থ অবস্থায় রান্নাঘরে গেলে কেন? শুয়ে বসে রেস্ট নিতে পারতে। জি না, আমি এখন ঠিক আছি। আচ্ছা, রাতে আমরা পার্টি থেকে ফিরলাম কখন? আমারই বা কি হয়েছিল? আমার মনে আছে আমি জুস খাওয়াইছিলাম। তারপর কি হয়েছে আর বলতে পারি না। আশিয়ান গলা খাকারি দিয়ে শান্ত কণ্ঠে বলল, তোমার মাথা ঘুরে গেছিল, হয়তো শরীর দুর্বল, এই জন্য আমি তোমার বাসায় নিয়ে চলে এসেছিলাম। তুমি সেন্সলেস ছিলে, বিধায় তুমি বলতে পারো না কি হয়েছে। বাসায় এসে তোমাকে বিছানায় শুয়ে দিয়েছিলাম, তুমি ঘুমিয়ে পড়েছিলে। সত্যি বললে উদিতা অনেক কষ্ট পেত। যে মেয়ে মদ চেনে না সে মদ খেয়ে রাতে যা বেয়াদবি করেছে, এসব শুনলে সে নিজেই হার্ট ফেল করবে। তাই আশিয়ান বিষয়টা খুব সূক্ষ্মভাবে এড়িয়ে গেল। উদিতা বুঝতে পারল না যে আশিয়ান মিথ্যে বলছে। সে নিচু স্বরে বলে উঠল, ও আচ্ছা, তাহলে আমার ড্রেস কে চেঞ্জ করে দিয়েছে? আশিয়ান নির্বিকারভাবে জবাব দিল, আমি চেঞ্জ করে দিয়েছি। কি, আপনি ড্রেস চেঞ্জ করেছেন মানে? সো হোয়াট, আমি তো অন্য কোনো পরপুরুষ তো আর নই, তোমারই স্বামী। আর তোমাকে সব রকমভাবে দেখার অধিকারও আমার আছে, আশা করি বুঝতে পারছো।
উদিতা লজ্জায় রাঙা হয়ে গেছে। সে ভাবতেই পারছে না যে আশিয়ান তাকে এরকম অবস্থায় দেখেছে। এত লজ্জায় লাল নীল হতে হবে না। আমি তোমার সাথে উল্টোপাল্টা কিছু করিনি, তবে খুব শীঘ্রই করব। সো বি প্রিপেয়ার্ড। নিজেকে আমার জন্য প্রস্তুত রাখো। আশিয়ান নিচে চলে গেল। আশিয়ানের কথা শুনে উদিতার কান ঝাঝা করছে। কি লজ্জা, কি লজ্জা! ইস, এত লজ্জায় জীবনে পায়নি উদিতা। একসাথে সবাই মিলে ডিনার করলো। উদিতা আর চোখে বারবার আশিয়ানের দিকে তাকাচ্ছে। চোখে চোখ পড়ে গেলে আবার দ্রুত চোখ সরিয়ে নিচ্ছে। তাসকে নিচ্ছে পোষণ করে বলল সে আলেয়াকে নিয়ে হানিমুনে যেতে চায়, তবে এখন না, এই মাস পর। সবাই সায় দিল এতে। আশিয়ানকে যাওয়ার কথা জিজ্ঞেস করলে আশিয়ান বলল এখন সে কোথাও যেতে পারবে না। আশিয়ানের কথায় তাল মিলিয়ে উদিতাও মানা করে দিল। এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আশিয়ান উদিতার গালে স্লাইড করতে করতে বলল, এত দেখো কেন? সবসময় আমার দিকে এভাবে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকো। সারা দিন রাত দেখেও মন ভরে না বুঝি? তাতে আপনার কি? আমার জামাই আমি দেখবো না তো কি আশার মতো হাবাতে মেয়েরা দেখবে? আমি বেঁচে থাকতে অ্যাটলিস্ট জীবনেও না, জানেন, ছেলেদের যদি পর্দা করার নিয়ম থাকতো তবে আমি আপনাকেও সবসময় বোরখা পরিয়ে রাখতাম। উদিতার কথা শুনে আশিয়ান হতভম্ব হয়ে গেছে পুরো। বলে কি এই মেয়ে তাকে বোরখা পরিয়ে রাখতে? কি ডেঞ্জারাস চিন্তা ভাবনা! আশিয়ান খিলখিল করে হেসে ফেলল। উদিতার চোখ কুঁচকে তাকিয়ে আছে আশিয়ানের দিকে। আশিয়ান উদিতার কপালে চুমু খেয়ে বলল, আর তার দরকার নেই। কোনো মেয়ে আমার দিকে তাকালে তুমি তাদেরকে যেভাবে চোখ দ্বারা ভস্য করে দাও, এতে কেউ আর আমার দিকে ভয় দ্বিতীয়বার তাকানোর সাহসও পায় না। আচ্ছা, এসব বাদ দিন, অফিসে যান, এখন সময় হয়ে গেছে। সাবধানে যাবেন কিন্তু। আর শুনো, তুমি কোনো ভারী কাজ করতে যেও না। রোজা রেখে এত কাজ টাজ করার দরকার নেই। চুপচাপ এক জায়গায় বসে থাকবে, আর নয়তো শুয়ে থাকবে। জানি তুমি শুনবে না, তারপরও বলছি, মনে থাকবে তো? জি আচ্ছা, আপনার কথা মতো চুপচাপ বসে থাকবো, ঠিক আছে? আশিয়ান উদিতার দুগালে আলতোভাবে চুমু খেয়ে হাসি মুখে জবাব দিল, টেক কেয়ার অ্যান্ড বাই। উদিতাকে ছেড়ে আশিয়ান গাড়ির চাবি ও ফোন হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। উদিতার ঠোঁটে মুচকি হাসি খেলা করছে। আশিয়ানের সাথে বিয়ে হওয়ার পর ভালোবাসার প্রকৃত অর্থ বুঝতে পেরেছে সে। আশিয়ান তার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। আশিয়ান তার ঠোঁটের প্রাণবন্ত হাসির কারণ। উদিতার জীবনের আনন্দ উচ্ছ্বাস হলো সে। ভালোবাসার মানুষের করা এই কেয়ারগুলো এত মিষ্টি হয় কেন বুঝতে পারে না উদিতা। আশিয়ানের প্রতিটি কথাই সে মন দিয়ে শোনে। আশিয়ানের এখন আর ইলিয়ানার কথা ভুলেও মনে হয় না। কেন সেটা বুঝতে পারে না আশিয়ান। এখন তার মন প্রাণ ধ্যান সবকিছু জুড়ে উদিতা বিরাজ করে। অফিসে গেলেই উদিতার কথা প্রচন্ড রকমের মনে হয় তার। রমজান মাস আসার আগে থেকে আশিয়ান অফিসের নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগে বাসায় চলে আসতো, কারণ এখানে উদিতাকে মিস করতো সে। আগে আগে বাড়ি যেত, বাসায় মদ কিনে রাখতো খাওয়ার জন্য। উদিতার সংস্পর্শে আসার পর থেকে সে বাড়ি যাওয়া পুরোপুরি রূপে ছেড়ে দিয়েছে। মদ খাওয়াও ছেড়ে দিয়েছে উদিতার অলক্ষ্যে। উদিতাকে জানতে দেয়নি কখনো যে সে মদ খেত। তবে বাসায় যখনই সিগারেট খেত তখন উদিতা বরাবরের মতো হাত থেকে টান দিয়ে নিয়ে ফেলে দিত। তবে সিগারেট ছাড়তে একটু বেগ পেতে হয়েছে আশিয়ানের, কারণ গত 3 বছর ধরে সিগারেট খায় সে। দীর্ঘদিন খাওয়ার জন্য সিগারেটের প্রতি একটা আসক্তি জন্মে গেছিল তার। তবে আল্লাহর রহমতে উদিতা আশিয়ানকে অনেক কসরত করে সিগারেট খাওয়া ছাড়িয়েছে। বিনিময়ে হাজার চুমু খেতে হয়েছে আশিয়ানের ওই কালচে লাল ঠোঁটটিতে। এখন যখনই আশিয়ানের সিগারেটের নেশায় ধরে তখনই উদিতা যেখানেই থাকুক না কেন তাকে বিড়াল ছানার মতো চাপটে ধরে নিয়ে এসে রুমে দরজা লাগিয়ে দীর্ঘক্ষণ তার টসটসা ঠোঁট জোড়ায় চুমু খায় সে।
উদিতা তাকে বাধা দেয় না কখনো। সেও আশিয়ানকে বরং আবেশে আঁকড়ে ধরে রাখে। আর কিছু করতে না পারলেও উদিতার ঠোঁটজোড়ার ওপর সব সময় অ্যাটাক করে আশিয়ান। এটা তার অভ্যেসে পরিণত হয়েছে। উদিতা নিচে চলে আসতেই শুনতে পেল ড্রয়িং রুমে এনা, কেয়া, তারিন আর আলেয়া কি নিয়ে যেন উচ্ছ্বসিত হয়ে কথা বলছে। উদিতা পায়ে পায়ে এগিয়ে গেল সেদিকে। উদিতাকে দেখে এনা আনন্দে উদ্বেলিত হয়ে বলে ওঠে, মিষ্টি ভাবি জানো, আজকে আমরা 4 জন শপিং এ যাব। আবার প্রচুর আনন্দ লাগছে। আজকে অনেক কেনাকাটা করব আমি। তাই ভালো তো। কখন যাবে তোমরা? এই তো বেলা 12টায় বেরোবো। উদিতা, তুমি যাবে আমাদের সাথে? উদিতা আমতা আমতা করে বলল, মনে হয় না ভাবি তোমাদের সাথে যেতে পারবো আমি। উনি যেতে পারমিশন দেবেন না মনে হয়। ওরে বাবা, কি বিনয় তুমি উদিতা! তুমি শপিংয়ে যাবে, এতে সে পারমিশন দেওয়ার আর না দেওয়ার কি? কই, আমি তো যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারি। এটা তো তামজিদের কাছ থেকে আমার পারমিশন নিতে হয় না। স্বামীকে সব দিকে লাই দিতে নেই, পরে দেখা যাবে ওয়াশরুমে যেতে হলেও পারমিশন নিতে হবে। ঢং। তারিনের দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে উদিতা বলল, ইসলামের সকল স্ত্রীকে স্বামীর সব আদেশ নির্দেশ পালন করার হুকুম দেওয়া হয়েছে। আর স্বামীর আদেশ না মানা মানে ইসলামের হুকুম অমান্য করা। আর স্বামী যদি আমাকে যেতে না দেয় তাহলে তাতেও আমি খুশি আছি, কারণ হয়তো তিনি বুঝতে পারছেন যে সেখানে যাওয়া আমার জন্য কল্যাণকর নয়। আল্লাহ স্বামীর অবাধ্য কোনো স্ত্রীকে পছন্দ করে না। সো তোমার কথা শুনে আমিও যে এমন মনোভাব পোষণ করব সে আশায় সে ঘুরে বালি। ওনার পারমিশন ছাড়া আমি যাব না। তারিন উদিতার কথা শুনে কিছু একটা বলতে নিলে কেয়া তাকে থামিয়ে দিল। কেয়া হাসি মুখে উদিতাকে বলল, তুমি একদম সত্যি কথা বলেছ বনু। আমি সকালেই আমার ওনার কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি। উনি মানা করেনি আমায়। এখন তুমি আশিয়ানকে একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করে নাও। এই নাও ফোন। কেয়া ফোন এগিয়ে দিলে উদিতা আশিয়ানের নাম্বারে কল লাগায়। আশিয়ান সবে মাত্র নিচের চেয়ারে বসে একটা ফাইল দেখছিল। ফোন আসায় কেয়ার নাম্বার দেখে রিসিভ করে বলল, হ্যাঁ ভাবি বলো। আসসালামু আলাইকুম, আমি উদিতা বলছি। আশিয়ান একটু অবাক হয়ে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, উদিতা, তোমার শরীর ঠিক আছে তো? হঠাৎ ফোন দিলে যে, কি হয়েছে তোমার? এদিকে ফোনের স্পিকার লাউড দেওয়ায় সবাই শুনতে পাচ্ছে আশিয়ানের কথা। এনা আর কেয়া মুখ টিপে হাসছে আশিয়ানের কেয়ার দেখে। উদিতা লজ্জা পেয়ে গেল তাদের হাসি দেখে। আমতা আমতা করে বলল, না আসলে আমার কিছু হয়নি, একটা কথা বলার জন্য ফোন দিয়েছিলাম। হ্যাঁ বলো, এত সংকোচ করছো কেন? আসলে আজকে বড় ভাবি, এনা আপু ওনারা সবাই শপিংয়ে যাবেন। ওনারা আমাকেও বলেছেন তাদের সাথে যাওয়ার কথা। এখন আমি কি যাব ওনাদের সাথে? আশিয়ান এক মুহূর্ত চুপ থেকে সোজা সাপটা বলে দিল, না, কোথাও যাওয়ার দরকার নেই, বাসায় থাকো। আমি ছাড়া অন্য কারোর সাথে কোথাও যাওয়ার দরকার নেই। আমি যেদিন নিয়ে যাব সেদিন যাবে। উদিতা শান্ত কণ্ঠে বলল। জি আচ্ছা। উদিতার হাত থেকে কেয়া ফোন নিয়ে আশিয়ানকে বলল, আশিয়ান, দিয়ে দাও না পারমিশন। আমি আর এনা তো আছি সাথে। তোমার বউয়ের খেয়াল রাখবো আমরা, তুমি চিন্তা করো না। না ভাবি, ওকে সাথে নেওয়ার দরকার নেই এখন। তোমরা চলে যাও, ওকে নিও না। কিন্তু কোনো কিন্তু না ভাবি, আমি মানা করেছি। আমি দুপুরে বাসায় আসবো, ওকে বাসায় থাকতে বলো। কোথাও যাওয়ার দরকার নেই। কেয়া বিরস মুখে জবাব দিল, আচ্ছা ঠিক আছে, তুমি যখন মানা করেছো তখন থাক। তবে ওকে সাথে নিতে পারলে খুশি হতাম। আশিয়ান আর একথার বিপরীতে পাল্টা কিছু না বলে ফোন কেটে দিল। কেয়া মনমরা হয়ে বলল, তোমার একরোখা জামাই না করে দিয়েছে। থাক ভাবি, উনি যখন মানা করেছেন তাহলে আর যাওয়ার দরকার নেই। আমি রোজা রেখে হেঁটে হেঁটে শপিং করতে গেলে মরেই যাব একদম। ভালো হয়েছে উনি মানা করেছেন। আলিয়া ভেংচি কেটে বলে ওঠে, আর
তুই আর তোর জামাই যে কত ভং করস, জাস্ট ডিসকাস্টিং গাইস। আমার শপিং যাওয়ার কথা শুনেও তো তাসকিন মিনমিন করে মানা করেছিল ঠিকই, কিন্তু আমার রামধনক শুনে তারপর আর মানা করেনি, ডেবিট কার্ড হাতে ধরিয়ে দিয়ে গেছে। আর ওনাকে দেখো, ওনার স্বামী ওনাকে মানা করে, উনি একদম স্বামী পড়ার মহিলাদের মতো হয়ে গেছেন। হ্যাঁ, যত সব লোক দেখানো কারবার। রোজা রেখে আমার সাথে ঝগড়া করতে মন চাইছে না, তাও বলবো সবাইকে নিজের মতো মনে করো না। তাসকিন ভাইয়া আর আমার স্বামীর মধ্যে রাত দিন তফাৎ। প্রকৃত পুরুষ মানুষ তো সেই যে নিজের স্ত্রীর কাছে যেমন শ্রদ্ধেয়, বাইরের মানুষের কাছেও তেমনই সম্মানিত ব্যক্তি। আমি আমার স্বামীকে শ্রদ্ধা করি, তাই তো তার সমস্ত কথাবার্তা শুনি আমি। তোমার মতো অবাধ্য স্ত্রী নই যে তার স্বামীকে সম্মান করতে জানে না। আলেয়াকে মুখের উপর জবাব দিয়ে রান্নাঘরে চলে গেল উদিতা। আলেয়া তো রাগে ফুঁসছে, তারিন চোখ বাঁকিয়ে উদিতার যাওয়ার দিকে তাকিয়ে পড়ল। যত সব ন্যাকামি। উদিতা গাছ থেকে পেরে আনা সবজিগুলো কুটতে লাগলো। মিসেস ইয়াসমিনের মাথা ব্যথা করছে, তাই তিনি রুমে শুয়ে আছেন। উদিতা ঝটপট কুটা বাছা শেষ করে মিসেস ইয়াসমিনের রুমে চলে গেল। মিসেস ইয়াসমিন মাথা ব্যথার যন্ত্রণায় ছটফট করছেন। উদিতা জলদি গিয়ে মিসেস ইয়াসমিনের কপালে বাম ডলে দিল। তারপর মিসেস ইয়াসমিনের মাথায় ঠান্ডা তেল দিয়ে ভালো করে মাথায় মাসাজ করে দিতে লাগলো। কিছুক্ষণ পর মনে হলো উনি আরাম পেলেন, এখন আর তিনি কোকাচ্ছেন না। মিসেস ইয়াসমিনের মাথার চুল আলতোভাবে টেনে দিল সে। আরাম পেয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। মিসেস ইয়াসমিন ঘুমিয়ে গেছেন বুঝতে পেরে উদিতা রুমে ফিরে এলো। কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল সে গোসল করতে। দীর্ঘক্ষণ গোসল সেরে তারপর বেরিয়ে এলো উদিতা। বারান্দায় গিয়ে ফুল গাছে পানি দিল সে। বেশ কিছু সময় বিছানার উপর বসে কোরআনের বাংলা অনুবাদ পড়ল মনোযোগ দিয়ে। তারপর ছাদে গিয়ে আশিয়ানের কাপড় চোপড়গুলো উল্টে পাল্টে মেলে দিয়ে এলো সে। যেগুলো শুকিয়ে গেছে সেগুলো রুমে নিয়ে এসে আয়রন করলো। দুপুর 1টা বাজে। উদিতা জোহরের নামাজ আদায় করে রুমের মধ্যে পায়চারি করছে। 12টার দিকে কিয়ারা শপিং মলে চলে গেছে। কিছুক্ষণ পর রুমে প্রবেশ করলো আশিয়ান। আশিয়ানকে দেখে উদিতা সালাম দিয়ে এগিয়ে গেল। আশিয়ান সালামের জবাব দিয়ে বিছানায় এসে বসলো। আশিয়ানের অনেক পানির তৃষ্ণা পেয়েছে আর ক্লান্তিও লাগছে প্রচুর। উদিতা এসির পাওয়ার বাড়িয়ে দিল। তারপর আশিয়ানের কাছে এসে শার্টের বোতামে হাত লাগিয়ে সবগুলো বোতাম খুলে শার্টটা খুলে নিয়ে পাশে রাখলো। আশিয়ানের পরনে জুতা মোজাও খুলে দিল। আশিয়ানের হাত থেকে ঘড়ি খুলে সেটা ড্রেসিং টেবিলের উপর জায়গা মতো রেখে দিয়ে কাবার থেকে একটা 4 কোয়ার্টার ট্রাউজার আর একটা পাতলা গেঞ্জির সাথে একটি টাওয়েল এনে এগিয়ে দিল আশিয়ানের দিকে। আশিয়ান একবার উদিতার দিকে তাকিয়ে কাপড় নিয়ে ধীরে ধীরে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। গোসল শেষে বেরিয়ে বিছানায় এসে বসতেই উদিতা যত্ন সহকারে আশিয়ানের মাথা মুছে দিতে লাগে। আশিয়ান উদিতার কোমর জড়িয়ে ধরে পেটে মুখ গুজে চুপচাপ বসে আছে। উদিতা আশিয়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে, আপনার শরীর খারাপ লাগছে? নামাজ পড়েছেন? আচ্ছা, তাহলে এখন শুয়ে পড়ুন, আপনাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। আশিয়ান পেট থেকে মুখ তুলে বলল, একা ঘুমাবো না, তুমি আসো। আচ্ছা, আমিও আসছি, আপনি শুয়ে পড়ুন। আশিয়ান বিছানায় শুয়ে পড়ে। উদিতা বাইরে গিয়ে মিসেস ইয়াসমিনকে একবার দেখে আসে। তিনিও ঘুমোচ্ছেন। একজন সার্ভেন্টকে বলে আসে মিসেস ইয়াসমিনের দিকে খেয়াল রাখতে। মিসেস তারানা ক্লান্ত, তাই তিনি নিজের রুমে রেস্ট নিচ্ছেন। উদিতা সদর দরজা লক করে একজন সার্ভেন্টকে সেই দায়িত্ব দিয়ে রুমে ফিরে এলো। আশিয়ান অপেক্ষা করছে উদিতার। উদিতা দরজা লাগিয়ে ওড়না খুলে বিছানায় এসে শুতেই আশিয়ান দুহাত দিয়ে তাকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। উদিতা পরম আদরে আশিয়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আশিয়ান ঘুমিয়ে গেছে, কিন্তু উদিতার চোখে ঘুম নেই, কারণ সে ঘুমন্ত আশিয়ানকে দেখতে ব্যস্ত। সন্ধ্যার একটু আগে কেয়ারা শপিং থেকে ফিরল। শপিং ব্যাগের ভারে নুয়ে পড়েছে এক একজন। উদিতা ইফতারি তৈরিতে ব্যস্ত। সবার পছন্দের খাবার তৈরি করেছে সে।
মিসেস তারানার সাথে। মিসেস ইয়াসমিনকে আজ রান্নাঘরে আসতে দেয়নি উদিতা। আশিয়ান তার মায়ের রুমে বসে আছে। আশিয়ানের পছন্দের সকল খাবার রান্না করে উদিতা দম নিল। আজান দেওয়ার 5 মিনিট আগে সবাই ডাইনিং রুমে সমবেত হলো। উদিতা সবার প্লেটে পোলাও, বুট, খেজুর, ডালের বড়া, শাকের বড়া, ফল ফলাদি, গ্লাসে লেবুর শরবত, ট্যাং, রুহো, আবছা এসব সুন্দর করে ঢেলে সাজিয়ে রেখেছে। আজান দিতেই সবাই শরবত পান করে খাবার খেতে লাগে। উদিতাও খাচ্ছে। উদিতা বাসার সব সার্ভেন্ট থেকে শুরু করে ড্রাইভার, মালি, সিকিউরিটি গার্ড সবার ইফতারি নিজ দায়িত্বে দিয়ে এসেছে। এতদিন মিসেস ইয়াসমিন যা যা করতেন এখন উদিতাও তাই করে। মিসেস ইয়াসমিন এতে ভীষণ খুশি। আশিয়ান তৃপ্তির সহিত ইফতার সেরে অজু করে মসজিদে চলে গেল নামাজ পড়তে। তার সাথে বাকি ছেলেরাও চলে গেল। বাবা, চাচা ওনারাও গেলেন মসজিদে। এত সুন্দর দৃশ্য দেখলে মনটা আপনা আপনিই ভরে যায় উদিতার। এরা তার পুতুলকে সাথে নিয়ে উদিতা নিজের রুমে চলে এলো। উদিতার সাথে পিচ্ছি দুইটাও অজু করে নামাজ আদায় করলো। বাচ্চাদেরকে ছোট থেকেই ইসলাম সম্পর্কে ভালো শিক্ষা দিতে হয়, কারণ এই বয়সটাই শেখার বয়স। তারিন এরাতে তেমন একটা খেয়াল রাখে না। সে তার রূপচর্চা, ফোন আর বেড়াতে যাওয়া এসব নিয়েই ব্যস্ত সময় পার করে। উদিতা সেটা লক্ষ্য করে নিজে এরাতের খেয়াল রাখা শুরু করেছে। তামজিদ অফিসে থাকার কারণে মেয়ে আর খেয়াল রাখতে পারে না ঠিকঠাক। এরাত বাবা মায়ের এত ব্যস্ততা দেখে মনমরা হয়ে থাকতো সব সময়, কিন্তু এখন উদিতার সাথেই সময় কাটে তার। উদিতার সাথে থাকলে মা বাবার কথা বেমালুম ভুলে যায় সে। তারিনকে কেউ এসব বোঝাতে চাওয়া আর মরুভূমিতে পানি ঢালা সমান কথা। সে এসব নীতিবাক্য এক কানে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দেয়। আর এখন আলেয়াও এসে ছুটেছে তারিনের সাথে। তারিনের শিষ্য সে। তারিন যা বলে সেও তাতে তাল মিলিয়ে চলে। এজন্য উদিতা ওদেরকে মোটেও পছন্দ করে না। নামাজ শেষে মসজিদ থেকে আশিয়ান বাসায় ফিরল। উদিতা জায়া নামাজে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। তার পাশে এরা তার পুতুল বসে মনোযোগ দিয়ে তা শুনছে। আশিয়ান টুপি খুলে উদিতার পাশে এসে বসলো। এরা তার পুতুল তাদের চাচ্ছুর দিকে তাকিয়ে ঠোঁটে আঙ্গুল রেখে ইশারা করলো, শশ। আশিয়ানও মুচকি হেসে ঠোঁটে আঙ্গুল রেখে চুপ থাকলো। উদিতা আশিয়ানকে খেয়াল করে মুচকি হাসলো। আশিয়ান সব সময়কার মতো উদিতার কাঁধে মাথা রেখে তার মধুর সুরে তেলাওয়াত শুনতে লাগলো। বেশ কিছুক্ষণ পর তেলাওয়াত শেষে উদিতা এরা তার পুতুলকে বলল রুমে গিয়ে তাদের হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে। বাধ্য মেয়েদের মতো তারা চলে গেল নিজেদের রুমে পড়তে বসতে। আশিয়ানের তন্দ্রা লেগে আসছিল প্রায়। উদিতার নড়াচড়া টের পেয়ে উঠে গেল সে। উদিতা বসা থেকে উঠে শেলফে কোরআন রেখে বিছানার ওপর গিয়ে বসলো। আশিয়ানও উদিতার পাশে এসে বসে। আশিয়ান উদিতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কই না তো, হঠাৎ এমন মনে হলো কেন আপনার? ওই যে তোমায় শপিংয়ে যেতে দিইনি। আলমারি ভর্তি কাপড় চোপড়ে আর কত কিনবো। আমি মনে মনে খুশি হয়েছি আপনি মানা করায়। ওনারাই আমায় রিকোয়েস্ট করেছিলেন যাওয়ার জন্য, তাই আপনাকে ফোন করেছিলাম। আপনি তো জানেনই আমি এত বিলাসিতা পছন্দ করি না। এখন আমার যে পরিমাণ কাপড় আছে তাতে আগামী 5 বছরও মনে হয় আর কিনতে হবে না। আপনি এত এত কাপড় কিনে দিয়েছেন, সাথে বিয়েতে গিফট হিসেবেও প্রচুর কাপড় পেয়েছি। এত সব কি করব আমি বলুন? আমাকে এবার ঈদের পোশাকও কিনে দিতে হবে না। তার চাইতে ভালো হবে আমার ভাগের টাকা দিয়ে পথ শিশুদের কাপড় চোপড় কিনে দিলে। উদিতার কথা শুনে আশিয়ান মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছে, কারণ আশিয়ানের মতো উদিতার মন মানসিকতা একদম এক। আশিয়ান যেমন গুণসম্পন্ন মেয়ে পছন্দ করে, উদিতাও ঠিক তেমনি একটা মেয়ে। আশিয়ান উদিতাকে শক্ত করে জড়িয়ে ধরে তার ঠোঁটের সাথে নিজের ঠোঁটজোড়া মিশিয়ে নিয়ে চুমু খেতে লাগে। উদিতা আবেশে চোখ বন্ধ করে উপভোগ করছে আশিয়ানের আদর। রাতে উদিতা আশিয়ানের বুকে মাথা রেখে কথা বলতে বলতে ঘুমিয়ে গেল। আশিয়ান অপলক দৃষ্টিতে উদিতার দিকে তাকিয়ে আছে। এই পিচ্ছি মেয়েটার মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছে আশিয়ান। বিলীন হয়ে গেছে উদিতার মাঝে। এই মেয়েটাই যে তার একমাত্র ভালো থাকার কারণ। আশিয়ান শেহরির আগ অব্দি উদিতার দিকে তাকিয়েই সময় পার করলো।
অ্যালার্ম বাজতেই উদিতার ঘুম ভাঙল। চোখ পিটপিট করে খুলে আশিয়ানের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল সে। আশিয়ান উদিতার গালে নিজের ডান হাতের আঙ্গুল দ্বারা স্লাইড করল শুধু নীরবে। সেহরি শেষে রোজা রাখার নিয়ত করে নামাজ আদায় করল দুজন, তারপর আবারও ঘুমিয়ে পড়ল। এভাবেই তাদের দুজনের রমজান মাসের বাকি দিনগুলো কাটে। ঈদের আগের রাতে সারা বাড়ি জুড়ে উৎসব উৎসব ভাব। উদিতা মিসেস ইয়াসমিন ও মিসেস তারানার সাথে পিঠা বানাচ্ছে বসে বসে। সব রকমের পিঠে বানানোর প্রস্তুতি চলছে। কেয়া রান্না চড়িয়েছে চুলোয়। এনা, আলেয়া আর তারিন ওরা তিনজনই কালকে কোন ড্রেস পরবে, কিরকম সাজবে, কিভাবে ফটো তুলবে, এসব নিয়েই ডিসকাস করছে। বাচ্চারা খেলাধুলায় মত্ত। আশিয়ান তার ভাইদের সাথে বসে ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে। মিস্টার মোর্শেদ ও মিস্টার এনামুল পুরনো বন্ধুদের সাথে হাঁটতে গিয়েছেন কোথায় জানি। উদিতা পিঠা তৈরির কাজ স্থগিত রেখে আপাতত রান্নাঘরে গিয়ে সবার জন্য পাস্তা বানাতে লাগে, সাথে চিজ, বার্গার আর মলাই চা। আর আগের বানানো পুডিং আর মিষ্টি ফ্রিজ থেকে বের করলো। দ্রুত হাতে বানিয়ে এসব একটা বিরাট বড় ট্রেতে করে নিয়ে ড্রয়িং রুমে টি টেবিলের ওপর রাখলো সে। আশিয়ান তাকিয়ে আছে তার দিকে, চোখ দিয়ে যেন গিলে খাবে উদিতাকে, এমনভাবে তাকিয়ে আছে। উদিতা সবার হাতে একটা একটা করে পাস্তার বাটি তুলে দিয়ে চলে গেল। যাওয়ার আগে আশিয়ানের দিকে বাঁকা নজরে তাকিয়েছে উদিতা। পিঠা বানানো শেষে এনা এসে উদিতাকে টেনে নিয়ে গেল মেহেদি পরার জন্য। উদিতা অনেক সুন্দর মেহেদি দিতে পারে। এনার দুহাত ভর্তি করে মেহেদি লাগিয়ে দিল উদিতা, কেয়াকেও লাগিয়ে দিল। তারিন আর আলেয়াও বাদ গেল না। পুতুল, এরাত, এমনকি মিসেস ইয়াসমিন আর মিসেস তারানাকে মেহেদি পরিয়ে দিল সে। অতঃপর ক্লান্ত হয়ে রুমে ফিরে এলো। এত পরিমাণ হাতে ব্যথা করছে তার যে সে রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে পড়ল। আশিয়ান উদিতাকে ডাইনিংয়ে ডিনার করতে আসতে দেখেনি, বিধায় রুমে এলো। রুমে এসে দেখে উদিতা ঘুমিয়ে গেছে। আশিয়ান উদিতাকে ডাকলো, কিন্তু উদিতা একটু গাইগুই করে আবারও ঘুমিয়ে গেল। আশিয়ান বুঝতে পারল যে উদিতা সবাইকে মেহেদি পরিয়ে দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে, যার কারণে না খাবার খেয়েছে আর না নিজের হাতে মেহেদি লাগিয়েছে। আশিয়ান আবারও নিচে এসে তার এবং উদিতার খাবার একটা ট্রেতে করে রুমে ফিরে এসে উদিতার কাছে বসলো। হাত ধুয়েই এসেছে। উদিতাকে আবারও ডাকলো আশিয়ান, কিন্তু সে উঠল না। অতঃপর আশিয়ান উদিতাকে ঘুমের মধ্যেই নিচের হাতে গালে তুলে খাইয়ে দিল। উদিতার খিদে ছিল ঠিকই, কিন্তু হাতের হাড্ডিগুলো ব্যথায় মটমট করছে, তাই খেতে ইচ্ছে করেনি। সে বুঝতে পারছে আশিয়ান যে তাকে খাইয়ে দিচ্ছে। উদিতাকে খাবার খাওয়ানো শেষে জোর করে তুলে পানি খাইয়ে দিল। পানি খেয়েই উদিতা আবারও ঘুমের রাজ্যে ফিরে গেছে। উদিতাকে খাইয়ে আশিয়ান নিজেও খেয়ে নিল। তারপর সার্ভেন্টকে ডেকে এনে এঁটো থালা বাসনগুলো ট্রে সমেত দিয়ে বিদায় করলো সে। কাছে এসে উদিতার হাত দুটো দেখলো আশিয়ান। ডান হাতটা মেহেদির রং লেগে ময়লাটে হয়ে গেছে। আশিয়ান উদিতার দুহাতে চুমু এঁকে দিল। উদিতা ততক্ষণে সত্যি সত্যিই ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। আশিয়ান উঠে গিয়ে একটা মেহেদির টিউব নিয়ে এলো। আজ সে নিজে তার বউয়ের হাতে মেহেদি লাগিয়ে দেবে বলে ভাবল। এর আগে ইলিয়ানাকে বেশ কয়েকবার মেহেদি লাগিয়ে দিয়েছিল সে নিজে। এত বেশি আহমরি ডিজাইন করতে পারে না সে, তবুও মোটামুটি দেখার মতো আছে। ইলিয়ানার জন্য শাড়ি পরিয়ে দেওয়া, চুল আঁচড়িয়ে খোপা বেঁধে দেওয়া, মেহেদি দেওয়া, রান্নায় টুকটাক হেল্প করা, সব শিখেছিল আশিয়ান। এসব ভাবতেই বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আশিয়ানের। মানুষের জীবনটা কতই না বৈচিত্র্যময়। আশিয়ান কখনো ভাবেনি সে দ্বিতীয়বারের মতো কাউকে এতটা ভালোবাসবে। বিশ্বাস উঠে গিয়েছিল তার প্রেম ভালোবাসা এসবের উপর থেকে, কিন্তু উদিতাকে পেয়ে সে বুঝতে পেরেছে একজন ঠকিয়েছে বলেই আজ এত ভালো মনের কাউকে পেয়েছে সে। আশিয়ান একবার ইউটিউব দেখে নিয়ে উদিতার হাতে মেহেদি পরিয়ে দিতে লাগলো। মাঝে মধ্যে নড়ে চড়ে উঠে উদিতা আবার মরার মতো ঘুমোয়। আশিয়ান ধৈর্য ধরে উদিতার হাতে মেহেদি পরিয়ে দিতে ব্যস্ত। হাতের তালুতে ছোট ছোট করে ইংলিশ অক্ষরে আশিয়ান তার নিজের নামটা লিখল। মেহেদিগুলো দেওয়ার 5 মিনিট পরপরই খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে। এটা অবশ্য উদিতার জন্য ভালো, নয়তো নড়াচড়া করলেই লেপ্টে যেত।
আশিয়ান টানা 1.5 ঘন্টা ধরে উদিতার হাতে মেহেদি দেওয়া কমপ্লিট করলো। তারপর মেহেদি রাঙা হাতে শুকিয়ে যাওয়া স্থানে ঠোঁটের স্পর্শ এঁকে দিল সে। ঘুমন্ত উদিতার মুখখানা এত ইনোসেন্ট যে আশিয়ানের ইচ্ছে করে জনমভর এই মুখখানার দিকে তাকিয়ে থাকতে। পরের দিন সকাল অর্থাৎ ঈদের দিন খুব সকালে উদিতা ঘুম থেকে উঠে আশিয়ানকে ডেকে দিল। উদিতা তখনও নিজের হাতের দিকে খেয়াল করেনি। রুমটা অন্ধকার হয়ে আছে এখনো এজন্য। আশিয়ান আজকে বাসায় ফজরের নামাজ আদায় করে নিল। আশিয়ানের শেষে উদিতা ওয়াশরুমে গেল অজু করার জন্য। অজু করতে গিয়ে বাথরুমের হাই পাওয়ার্ড বাল্বের আলোয় নিজের হাতের ওপর চোখ গেল তার। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের হাত তয়ের পানে। সে বুঝতে পারছে না তার হাতে মেহেদি এলো কি করে, কারণ রাতে সে তো মেহেদি লাগায়নি। নিজের রাঙা হাত দুটো বারবার আয়নায় দেখছে উদিতা, যেন তার বিশ্বাস হচ্ছে না যে তার হাতে কেউ মেহেদি দিয়ে দিয়েছে। কিন্তু কে দিয়েছে সেটা অজানাই রয়ে গেল উদিতার কাছে। অজু করে এসে নামাজ আদায় করে নিল উদিতা। আশিয়ানকে মেহেদির ব্যাপারে জিজ্ঞেস করবে বলে আর করা হয়নি। সকাল 6টা বাজতেই আশিয়ান ঈদের পাঞ্জাবি পাজামা নিয়ে গোসল করতে চলে গেল। গোসল শেষে হালকা একটু নাস্তা করে ঈদগাহ যাবে ঈদের নামাজ পড়তে। উদিতা নিচে গিয়ে আশিয়ানের জন্য লাচ্ছা সেমাই এসব তৈরি করছে, সাথে রাতের বানানো পিঠে পুলি গরম করলো। আশিয়ান উদিতার জন্য একটা সারপ্রাইজ রেডি করে রেখেছে। উদিতাকে সে বাদে বাসার সবাই ঈদের কাপড় দিয়েছে। আশিয়ান দেয়নি বলে অবশ্য উদিতা কোনো অভিযোগ করেনি। সেটা নিয়েই ছোটোখাটো একটা সারপ্রাইজ প্ল্যান করেছে আশিয়ান। উদিতা আশিয়ানের ফোন দিয়ে তার বাবার বাসার সবার সাথে আলাপ করছে হাসি মুখে। আশিয়ান গোসল করে এসে দেখল উদিতা তার জন্য নাস্তা নিয়ে এসেছে। আশিয়ান উদিতার চুল মুছে দেওয়ার জন্য বিছানায় এসে বসল। উদিতা ফোনে কথা বলতে বলতেই টাওয়েল দিয়ে আশিয়ানের চুল মুছে দিতে লাগলো। আশিয়ান নাস্তা করে নিল। উদিতাকেও নিজ হাতে খাইয়ে দিল। নিচ থেকে হইহট্টগোল ভেসে আসছে। আশিয়ান মাথায় টুপি পরে উদিতার কপালে চুমু খেয়ে বিদায় নিয়ে নিচে চলে গেল বাবা, চাচা ও ভাইদের সাথে ঈদগাহে যাবে বলে। উদিতা হাসি মুখে সিঁড়ির রেলিং ধরে দাঁড়িয়ে আশিয়ানের যাওয়া দেখল। এখন মেয়েরা সবাই গোসল করে রেডি হবে। উদিতা রুমে চলে এলো। নর্মাল নতুন একটা সুতির 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। গোসল শেষে বেরিয়ে এলো উদিতা। হাতের দিকে একবার তাকালো। নিজের অজান্তেই তার ঠোঁটে ফুটে ওঠে এক চিলতে হাসি। উদিতার চোখ যায় সেন্টার টেবিলের ওপর। সেখানে একটা চিরকুটের মতো কাগজ ফরফর করছে পেপার ওয়েটের নিচে চাপা পড়ে। কৌতূহল বশত এগিয়ে গেল উদিতা সেন্টার টেবিলের দিকে, কারণ কাগজটা আগে কখনো খেয়াল করেনি সে। সাদা কাগজটা হাতে নিয়ে লেখাটা পড়তে লাগে উদিতা। কয়েকটা লাইনের সংক্ষিপ্ত চিরকুট। দি গ্রেট আশিয়ান তাইফ চৌধুরীর স্ত্রী মিসেস আশিয়ানকে বলছি, ধূসর রাঙা আলমারির ডান পাশে কপাট খুলে নিচে তাকে খেয়াল করে দেখবে একটা বড় বক্স রাখা আছে। বাধ্য মেয়ের মতো সেটা হাতে নাও তো। তোমার ওয়ান অ্যান্ড অনলি হাজব্যান্ড। চিরকুটটা পড়ে উদিতা চার পরনায় বিস্মিত হলো। সে বুঝতে পারছে না আজ তার সাথে এসব হচ্ছেটা কি। আপাতত সকল বিষয় চেপে গিয়ে চিরকুটের লেখা মতো ধূসর রঙা আলমারির ডান পাশের কপাট খুলল সে। নিচের তাকে তাকিয়ে দেখল সত্যিই একটা বিশাল বড় বক্স রাখা আছে। উদিতা ধরাধরি করে বক্সটা তুলে বিছানায় এনে রাখলো। কালো রঙের কাগজের র্যাপিং পেপার দিয়ে মোড়ানো বক্সটি কস্টিপ দিয়ে আরও একটি কাগজ বক্সের উপর সেটে রাখা হয়েছে। উদিতা কাগজটা নিয়ে খুলে পড়তে লাগলো। একটা কাঁটা নিয়ে এসে এবার র্যাপিং পেপার কেটে ছড়াও। তারপর বক্স খুলে একটা প্যাকেট খুলে দেখো ভেতরে কি আছে। আর হ্যাঁ, প্রত্যেকটা চিরকুট কিন্তু পড়বে, না পড়লে রাগ করব। তোমার ছ্যাঁকা খোর জামাই বলছি। চিরকুটের লাস্টের লাইনগুলো পড়ে হেসে ফেলল উদিতা। স্টাডি টেবিলের ওপর থেকে একটা কাটার নিয়ে এসে যত্ন সহকারে বক্স থেকে র্যাপিং পেপার কেটে ছাড়িয়ে নিল সে। কাটা র্যাপিং পেপার সব দলা মোচড়া করে ডাস্টবিনে ফেলে দিল। আস্তে করে বক্সের ঢালা খুলে
দেখতে পেল ভেতরে অনেকগুলো প্যাকেট আছে, কয়েকটি বড় আর কয়েকটি ছোট এবং মাঝারি আকারের। উদিতা ওপরে রাখা একটা প্যাকেট তুলে নিয়ে সেটি খুলে ভিতরের জিনিস বের করলো। অনেক সুন্দর রেড ভেলভেট কালারের চমৎকার কারুকাজ করা হাফ সিল্ক শাড়িটার উপর চোখজোড়া আটকে গেল তার। শাড়ির ভাঁজ খুলতেই ছোট একটা চিরকুট বেরোলো। উদিতা দুরু দুরু বুকে সেটা হাতে নিয়ে পড়তে লাগে। তোমার একরোখা জামাই বলছি, ঈদগাহ থেকে ফিরে আমার বউকে আমি এইটুকু শাড়ি পরিহিত অবস্থায় দেখে মুগ্ধ হতে চাই। কোনো মানা শুনবো না, করতে তোমাকে হবেই। মুচকি হেসে শাড়িটা নিচের বুকে জড়িয়ে ধরে উদিতা। শাড়িটা বিছানার একপাশে রেখে আর একটা প্যাকেট হাতে নিয়ে সেটা খুলে ভিতরের জিনিস বের করে। প্যাকেটটিতে ম্যাচিং ব্লাউজ, পেটিকোট ও আন্ডার গার্মেন্টস ছিল। চিরকুটে লেখা, তোমার স্বামী এত আনাড়ি নয়, বউয়ের প্রয়োজনীয় যাবতীয় সব ম্যাচ করে নিয়ে এসেছি। কিন্তু আশিয়ানের পাগলামি দেখে উদিতার ঠোঁটে আবারও হাসি ফুটে ওঠে। আর একটা প্যাকেট খুলে সেটাতে অনেক সুন্দর ভেলভেট রঙের 2 ডজনেরও বেশি চুড়ি পায় উদিতা, সাথে একটা চিরকুট, তাতে লেখা, শাড়ি পরার পর চুড়ি পরবে না তা কি হয়? তাই তো তোমার পিচ্ছে হাতের মাপের চুড়ি ঝটপট কিনে ফেললাম। তোমার চুড়ি রিনি রিনি শব্দ শুনতে চাই আমি। আরেকটা প্যাকেটে ম্যাচিং কানের দুল, গলার সিম্পল একটা স্বর্ণের চিকন পেন্ডেন্ট, ছোট্ট একটা স্বর্ণের নাকফুল আর পায়ের জন্য একজোড়া স্বর্ণের ডিজাইনার পায়েল পেল উদিতা। চিরকুটে লেখা, অবশ্যই এগুলো পরবে তুমি, কারণ শাড়ি পরার পর এসব না পরলে বড্ড বেমানান লাগবে আমার বউটাকে। আমি আমার বউটাকে একদম পরিপূর্ণরূপে দেখতে চাই। অন্য একটি প্যাকেটে একজোড়া সুন্দর সিম্পল শাড়ির সাথে ম্যাচিং জুতো রাখা। এটাতে চিরকুট পেল না উদিতা। পরেরটাতে এক গাদা চকোলেট পেল উদিতা, সাথে চিরকুটে লেখা, আমার পিচ্ছি বউটা বাচ্চাদের মতো চকলেট খেতে অনেক পছন্দ করে, তাই এসবের সাথে চকলেটও কিনে নিলাম। জানি তুমি চকলেট দেখে মুচকে মুচকে হাসছো, তোমার হাসিটা দেখতে না পেলেও মনের মধ্যে স্কেচ করে নিলাম। চকোলেট খেতে খেতে ঝটপট শাড়িটা পরে নিও, কারণ আমি ঈদের নামাজ পড়ে বন্ধুদের সাথে মিট করে বাসায় চলে আসব। তখন যদি তোমাকে রেডি না পাই, তবে আমি নিজের হাতে তোমাকে শাড়ি পরিয়ে দেবো। তখন আর লজ্জা পেতে পারবে না তোমার খাটতারা জামাই। উদিতা হাসতে হাসতে শেষ। আশিয়ানের চিরকুট লেখার ধরন পড়ে লোকটা এত বাজি জানা ছিল না তার। সব শেষে উদিতা একটা কাঠগোলাপ ফুলের ডিজাইনার ক্রাউন পেল। চিরকুটে লেখা, তোমার ওই শ্যাম্পু করা লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে এই ক্রাউনটা পরবে। তুমি হয়তো জানো, হয়তো জানো না, আমি কাঠগোলাপ ফুল অনেক পছন্দ করি। আমি চাই আমার স্ত্রী নিজের চুল তার স্বামীর পছন্দের ফুল দ্বারা সাজাক। আশা করি বুঝেছ। যাকে অনেক বক বক হয়েছে, এখন দ্রুত যাও, গিয়ে শাড়ি পরো, গো ফাস্ট। এটি তোমার কপালে চুম্বনকারী সেই ব্যক্তি যাকে তুমি অনেক। আশিয়ানের কথা মতো উদিতা দ্রুত সব রেখে শাড়িটা হাতে নিল। হঠাৎ তার মাথায় এলো যে সে শাড়ি পরতে পারে না। এখন কি করবে সে ভাবতে লাগলো। তারপর এক দৌড়ে দিয়ে সে কেয়ার রুমে চলে যায়। কেয়া তখন মেয়েকে মাথার চুল বেঁধে দিচ্ছিল। উদিতাকে তার রুমে এভাবে ছুটে আসতে দেখে অবাক হয়ে গেল সে। বিস্ময় ভাব চেপে জিজ্ঞেস করলো, কি হয়েছে উদ্দিতা? তুমি এইভাবে উদ্ভ্রান্তের মতন ছুটে এলে কেন? তোমার শরীর ঠিক আছে তো? উদিতা হাঁপাতে হাঁপাতে জবাব দিল, আমি একদম ঠিক আছি ভাবি, আমার কিচ্ছু হয়নি। আমাকে তুমি একটা হেল্প করতে পারবে ভাবি, প্লিজ? অবশ্যই করব, বলো কি হেল্প করতে হবে? আমাকে এখন শাড়ি পরিয়ে দিতে পারবে ভাবি? ইটস আর্জেন্ট। ও আল্লাহ, এই ব্যাপার! আমি আর কি না কি মনে করছি। আচ্ছা, তুমি রুমে গিয়ে ব্লাউজ পেটিকোট পরে নাও, আমি আসছি। আচ্ছা ভাবি। উদিতা যেমন এসেছিল তেমনি রুমে চলে গেল। কেয়া উদিতার পাগলামি দেখে হেসে উঠে বলল, পাগলি একটা। উদিতা রুমে এসেই ব্লাউজ আর পেটিকোট নিয়ে দ্রুত ওয়াশরুমে গিয়ে সেসব পরে এলো। কেয়া ততক্ষণে ওর রুমে চলে এসেছে। শাড়ি দেখে কেয়া অনেক প্রশংসা করলো। কে দিয়েছে জানতে চাইলে উদিতা লজ্জিত কণ্ঠে মাথা নিচু করে আশিয়ানের নাম বলল। কেয়া উদিতার লজ্জা পাওয়া দেখে হেসে ফেলল।
কেয়া উদিতার সাথে গল্প করতে করতে উদিতাকে অনেক সুন্দর করে শাড়িটা পরিয়ে দিল। শাড়ি পরানো শেষে উদিতাকে কেয়া নিজের হাতে হাতে কানে, গলায়, নাকে ও পায়ে আশিয়ানের দেওয়া অর্নামেন্টসগুলো পরিয়ে দিল। উদিতা চকোলেট অলরেডি 3টে খেয়ে ফেলেছে। কেয়া উদিতাকে হালকা করে সাজিয়ে দিল। সাজ বলতে চোখে মাস্কারা আর কাজল এবং ঠোঁটে হালকা পিঙ্ক গ্লোভি লিপ গ্লোস। উদিতার চুলও সুন্দর করে আঁচড়ে দিয়ে তাতে ক্রাউনটা ফিট করে বসিয়ে দিল কেয়া। উদিতাকে দেখতে এত সুন্দরী লাগছে যা বলার বাইরে। কেয়া মুগ্ধ দৃষ্টিতে উদিতার দিকে তাকিয়ে সপ্রশংস কণ্ঠে বলল, আরে বাহ উদিতা, তোমাকে দেখে তো আমি ক্রাশ খেয়ে গেলাম। তাহলে আমার দেবরটার কি হবে? আজকে তো বেচারা শেষ। ভুল করে যেন কোন রাজ্যের পরী যেন আমাদের বাসায় চলে এসেছে মনে হচ্ছে। আল্লাহ, কারো যেন নজর না লাগে পিচ্চিটার উপর। অবশ্য আশিয়ানের নজর ঠিকই লাগবে। উদিতা লজ্জা পেয়ে দুহাত দ্বারা মুখ ঢেকে বলল, যা কি যে বলো না তুমি ভাবি, আমার বুঝি লজ্জা করে না? ওরে কি লজ্জা রে আমার উদিতার। সে যাগে, ঈদ মোবারক বনু। কেয়া উদিতাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলে কথাটা। উদিতাও কেয়াকে আন্তরিকভাবে জড়িয়ে ধরে ঈদ মুবারক জানায়। তারপর পুতুলের ডাকে কেয়া উদিতাকে বলে মেয়ের কাছে চলে যায়। উদিতা ড্রেসিং টেবিলের বিশাল আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগে। মনে মনে ভাবে আশিয়ান কি সত্যিই আজ তাকে দেখে পাগল হয়ে যাবে। তারপর আর ভাবতে পারে না সে লজ্জায়। লজ্জাপতি লতার মতো গুটিয়ে নেয় নিজেকে। আশিয়ান সবার সাথে ঈদগাহ থেকে ঈদের নামাজ পড়ে প্রথমে বন্ধুদের সাথে নিচের করা এতিমখানা ও বৃদ্ধাশ্রমে গিয়ে সবাইকে দেখে আসে। পথ শিশু যারা ছিল তাদেরকে নিচের এতিমখানায় থাকার ব্যবস্থা করতে বলে নিজের সেক্রেটারিকে। ঈদের ফিতরার টাকা বিলিয়ে দিয়ে আসে দরিদ্রদের মাঝে। সবার মুখের তৃপ্তির হাসি দেখে আশিয়ানের অন্তর ঠান্ডা হয়ে যায়। এই মানুষদের জন্য কিছু করতে না পারলে নিজের জীবনটাই বৃথা ভাবে আশিয়ান। তার কোম্পানির আয় থেকে প্রতি মাসে মাসে প্রায় 2 থেকে 3 কোটি টাকা এদের নিচে ব্যয় করে আশিয়ান। বাংলাদেশের সকল বৃদ্ধাশ্রম ও এতিমখানাতে আশিয়ান অনেক টাকা ইনভেস্ট করে। তার সাথে তার বাবা, চাচা, ভাইরাও করে। আশিয়ানের এসব কাজকর্মে অনুপ্রাণিত হয়ে তার পরিচিত অপরিচিত আরও অনেকে সমাজসেবায় যোগদান করেছে। আশিয়ানকে অনেকে নিজের আইডল মনে করে। তার হেটার্সও অনেক কম। সব কাজ শেষ করে আশিয়ান প্রায় 10টায় বাসায় ফিরে আসে সবার সাথে। নিচে সবার সাথে কোলাকুলি করে ঈদ মোবারক জানিয়ে নিচের রুমে চলে আসে আশিয়ান। কারণ নিচে উদিতাকে দেখেনি সে। রুমে ঢুকে সবার আগে তার চোখ পড়ে একজন হুড়পড়ির দিকে, যে কিনা সারা রুম জুড়ে চকোলেট খেয়ে খেয়ে পাইচারি করছে। উদিতাকে দেখে আশিয়ানের হার্টবিট মিস হলো যেন। জীবনের প্রথম এত মারাত্মক লেভেলের ক্রাশ খেয়েছে সে কাউকে দেখে, এবং সেই কেউটা হলো তার একমাত্র বউ উদিতা। আশিয়ানকে দেখতে পেয়ে উদিতা পাইচারি থামিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার ফর্সা গাল দুটিতে লালচে আভা ফুটে উঠেছে লজ্জার কারণে। আশিয়ান ঘোরের মধ্যে এক পা করে উদিতার দিকে হেঁটে আসতে লাগলো। উদিতা যেন বরফের মতো জমে গেছে তার জায়গায়। আশিয়ান মাথা থেকে টুপি খুলে বিছানায় ছুঁড়ে মারে। উদিতা অস্থির চিত্তে এদিক ওদিক চোখ বুলিয়ে পালানোর পথ খোঁজে। আজ নির্ঘাত আশিয়ান তাকে চকোলেটের মতো খেয়ে নেবে। আশিয়ান উদিতার একদম কাছে এসে দাঁড়িয়ে উদিতার কোমর ধরে টেনে নিজের সাথে নিয়ে মিশিয়ে নিল। উদিতা চোখ বন্ধ করে ফেলেছে অজানা অস্বস্তিতে। আশিয়ান আজ উদিতার নেশায় পাগল হয়ে যাচ্ছে। উদিতার বিউটি বোনসওয়ালা গলার সেই কালো তিলটাতে গভীরভাবে একটা চুমু খেলো সে। আশিয়ানের দেওয়া প্রতিটি জিনিস পরাই উদিতাকে একদম রানীর মতো লাগছে। আর এই রানীটি হলো একান্তই আশিয়ানের রাজ্যের রানী। উদিতা আশিয়ানের ছোঁয়ায় থরথর করে কাঁপছে। উফ, এ কেমন অনুভূতি! আশিয়ান উদিতার কপালের তিল বরাবর আর একটা চুমু খেয়ে নিচু হয়ে তার কপালের সাথে নিজের কপাল লাগিয়ে নেশালো কণ্ঠে বলল, উফ, মেরে ফেলার ধান্দা লাগিয়েছ বুঝি? আজ তো মনে হয় না নিজেকে আমি কন্ট্রোল করতে পারবো। আজ একটা অঘটন ঘটলে আমাকে দোষ দিও না প্লিজ।
আজকে রাতে হয়তো আমাদের ফুলসজ্জা হয়ে যাবে। আশিয়ানের কথা শুনে উদিতা ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগে। খামচে ধরে আশিয়ানের পাঞ্জাবির কলার। কালো রঙের পাঞ্জাবিতে আশিয়ানকে দারুণ লাগছে দেখতে। আশিয়ান উদিতার গালের সাথে নাকের সাথে নিজের ঠোঁট ঘষছে বারবার। এনা আশিয়ানকে ডাকতে তাদের রুমে এসেছিল। দরজা কিছুটা ভেড়ানো দেখে সে নক করার আগে রুমের ভিতর উকি দিল। দুজনকে এত রোমান্টিক অবস্থায় দেখে এনার চোখ চড়ক গাছ। সে তাদের না ডেকে আলতোভাবে রুমের দরজা লাগিয়ে নিঃশব্দে চলে গেল। ভাই ও ভাবির ভালোবাসা দেখে তার ঠোঁটে ফুটে উঠেছে তৃপ্তিময় হাসি। আশিয়ান ততক্ষণে উদিতার ঠোঁট নিচের দখলে নিয়ে নিয়েছে। উদিতাকে দেওয়ালের সাথে নিয়ে লাগিয়ে তৃষ্ণার্থের মতো তার ঠোঁট জোড়ায় চুমু খাচ্ছে আশিয়ান। উদিতার ঠোঁটে চকোলেটের সুগন্ধ পাচ্ছে আশিয়ান। উদিতা পরম আবেশে চোখজোড়া বন্ধ করে নিয়ে আশিয়ানের ঘাড়ে হাত রেখে সেও তার সাথে তাল মেলানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না, কারণ উদিতা রেসপন্স করতে পারে না ঠিক মতো। উদিতা ভেবেছিল আশিয়ান তাকে এরূপে দেখে অনেক প্রশংসা করবে, তাকে কতটা সুন্দর লাগছে তাকে বলবে, কিন্তু আশিয়ান তার চিন্তা ভাবনায় এক বালতি পানি ঢেলে দিয়ে পাগলের মতো চুমু খাচ্ছে। এটা তার আশাই ছিল না। প্রায় মিনিট 10 পর উদিতার ঠোঁট ছাড়ল আশিয়ান। ঠোঁট ছেড়ে এবার তার গালে ছোট ছোট চুমু খাচ্ছে সে। উদিতার বুক হাঁপুড়ের মতো ওঠানামা করছে। মানুষ কেমন যে এত সময় ধরে কাউকে কিস করতে পারে জানে না উদিতা। উদিতা নিজেকে সামলে নিয়ে বলল, ওই আপনি আমাকে ঈদের সালামি দেবেন তা না করে এসেই আগ্রাসীর মতো থাবা দিয়ে ধরে চুমু খেতে লাগলেন। এটা কি ঠিক? আমি ভেবেছিলাম আপনি এসে বলবেন আমাকে শাড়ি পরায় কেমন লাগছে, আরও কিছু প্রশংসা করবেন। সে আশায় সে ঘুরে বালি। আশিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে উদিতার দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে জবাব দিল, বোকা মেয়ে, আবার এরকম বিহেভিয়ারেই তো তোমার বুঝে নেওয়া উচিত তোমাকে আজ কেমন লাগছে। তোমাকে যদি আজ ভালো নাই লাগতো তবে আমি এত পাগল হতাম না সুন্দরী। উদিতা মৃদু কেঁপে উঠে আশিয়ানের স্পর্শে। আশিয়ান উদিতার কোমর জড়িয়ে ধরে তার চোখে চোখ রেখে সুর করে খোলা কণ্ঠে গেয়ে উঠল, কাক ভেজা তোমার দেহে দুষ্ট চাহুনি, নেশায় নেশায় চোখের পাতায় মাতলামি, দেহ কখনো মিথ্যে বলে না, আজ এখন পেয়েছি আমার সাধনা। বিকেল বেলার রোদ, সিঁড়ি ঘরে সূর্যের কানামাছি খেলা, আমার নাটাই গেছে ভেঙে, ছাদে ওঠা আছে আরো বাহান্না, তোমার ছাদের রেলিংটা বদলেছে কত, যেন আলোর ফাঁকে বিস্ফোরার মতো, তুমি রোদ পোহাবার ছুতোয় ছাদে আসতে নিয়ে গভীর বাসনায়, আরো ভাবেই জমল মেলা, আমার বয়স 16তে প্রেম প্রেম খেলা, তুমি রোদ পোহাবার ছুতোয় ছাদে আসতে নিয়ে গভীর বাসনায়, আরো ভাবেই জমল মেলা, আমার বয়স 16তে প্রেম প্রেম খেলা। উদিতা এক দৃষ্টিতে আশিয়ানের দিকে তাকিয়ে আছে। আশিয়ান হলো তার স্বপ্নের রাজকুমার, অনেক ভালোবাসে সে লোকটাকে। উদিতা হাসি মুখে আশিয়ানকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে ধীর কণ্ঠে বলল, ভালোবাসি, অনেক ভালোবাসি আপনাকে, নিজের থেকেও বেশি চাই আমি আপনাকে। আবার প্রতিটি মোনাজাতে আপনাকেই চাই আমি, আর কিচ্ছু চাই না, কিছু লাগবে না আমার, আপনি হলেই চলবে। আই লাভ ইউ সো মাচ।
আশিয়ানকে অবশেষে মনের কথাটা বলে দিল উদিতা। আশিয়ান মুচকি হেসে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রাখলো তার পিচ্চি বউটাকে। ভালোবাসা কখন কিভাবে কার সাথে হবে তা কেউ বলতে পারবে না। বিয়ের আগে পর্যন্ত আশিয়ান জানত সে ইলিয়ানা ছাড়া দ্বিতীয়বার আর কাউকে কখনো ভালোবাসতে পারবে না, অথচ আজ এই মেয়েটাই তার জীবনের সব হয়ে গেল। উদিতার মুখে ভালোবাসি কথাটা শুনে আশিয়ানের বুকে এক দমকা হাওয়া বয়ে গেল। মনে এক আশ্চর্য রকমের শান্তি অনুভব করছে সে। আশিয়ান পাল্টা ভালোবাসি বলল না ঠিকই, কিন্তু তার বুকের উষ্ণতার মাধ্যমে উদিতাকে বুঝিয়ে দিল যে সে উদিতাকে ঠিক কতটা চায়। আশিয়ান উদিতাকে ছেড়ে দিতেই উদিতা মুচকি হেসে নামাজের বিশাল হিজাব পরে নিচে চলে গেল। আশিয়ান মাথা চুলকোতে চুলকোতে হেসে ফেলল। নিচে সবাই ফ্যামিলি পিক তুলছে, কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করছে সবাই। এনা লিস্ট করছে কোথায় কোথায় যাবে তারা। আশিয়ানও নিচে নেমে এসেছে। আশিয়ানকে এনা, তাসজিদ, তাসিম আর পিচ্ছি দুইটা ঘিরে ধরল সালামি দেওয়ার জন্য। অবশেষে পকেট থেকে মানি ব্যাগ বের করে একে একে সবগুলোকে সালামি দিল সে। তারপর এনাকে দিয়ে উদিতাকেও সালামি দেওয়ালো। সবাই মিটমিটিয়ে হাসছে আশিয়ানের কাজ দেখে। দুপুরের খাবার খেয়ে সবাই রেডি হলো নন্দন পার্কে যাওয়ার জন্য। উদিতা শাড়ি খুলে আশিয়ানের দেওয়া অন্য একটা ড্রেস পরে এর উপর একটা আবায়া পরে নিল, সাথে বড় ওড়না দিয়ে হিজাব বেঁধে বড় নেকাবও লাগালো। সবাই বড় দুটি হাইয়েস্ট গাড়িতে বসলো। আশিয়ান উদিতার সাথে দ্বিতীয় গাড়িতে পিছনের সিটে বসলো। তাদের সাথে আশাও এসে জয়েন হয়েছে বেড়াতে যাওয়ার জন্য। আশা আশিয়ানের সাথে বসে গিয়েছিল, পরে উদিতা আশিয়ানকে বসা থেকে তুলে নিয়ে এর পিছনের সারির সিটে বসেছে। আশা তো উদিতাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। আশিয়ান এক হাত দিয়ে উদিতাকে আগলে ধরে বসে আছে। উদিতা আশিয়ানের কাঁধে মাথা রেখে বাইরের দৃশ্য দেখছে। প্রায় 1 ঘন্টা পর ওরা সবাই নন্দন পার্কে পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে সবাই টিকিট কাউন্টারের কাছে দাঁড়ালো। আশিয়ান গিয়ে দ্রুত টিকিট কেটে নিয়ে আসলো। অতঃপর সবাই একসাথে পার্কের ভিতরে ঢুকলো। আশিয়ান উদিতার হাত ধরে হাঁটছে সবার পিছনে। সবাই যার যার মতো ছবি তুলতে ব্যস্ত। উদিতা আশিয়ানের হাত জড়িয়ে ধরে হাঁটছে। এই মুহূর্তে নিজেকে তার কাছে সবচাইতে সুখী মানুষ বলে মনে হচ্ছে। ভালোবাসার মানুষের সাথে থাকাটাই অনেক বেশি আনন্দের। আশিয়ান উদিতার সাথে অনেক কাপল ছবি তুলল, তবে নির্জন স্থান দেখে যেখানে ওরা ব্যতীত কেউ নেই। আর তাদের ফটোগ্রাফার হলো তাসজিদ এবং এনা। আশা তো খালি শয়তানি বুদ্ধি হাতড়াচ্ছে, কিভাবে উদিতাকে কষ্ট দেওয়া যায় এটা ভেবে, কিন্তু আশিয়ানের জন্য সেসব কিছুই চিন্তা করতে পারছে না সে। আশিয়ান উদিতার জন্য আইসক্রিম আনতে গেল। ঠিক তখনই আশা একটা মোক্ষম শয়তানি বুদ্ধি কাজে লাগাতে মনোনিবেশ করলো। উদিতা একটু দূরে দাঁড়িয়ে ফুলের কাছে হাত দিয়ে মুগ্ধ হয়ে দেখছে। আশা উদিতার পিছনে দাঁড়িয়ে আছে। তার বুদ্ধি হলো উদিতাকে পিছন থেকে জোরে ধাক্কা দিবে। এতে বেশি ক্ষতি না হলেও নাকমুখ তো ফাটবেই। কত বড় হারামি এই মেয়ে, ঈদের দিনও শত্রুতা করতে ছাড়ছে না। আশিয়ান আইসক্রিম কিনে নিয়ে ফিরে আসতে গিয়ে দেখে যে আশা স্টার জলসার শয়তানিদের মতো বিটকেল মার্কা হাসি দিয়ে উদিতার পিছনে দাঁড়িয়ে আছে। ওর মাথায় যে শয়তানি বুদ্ধি চড়াও হয়েছে তা বেশ বুঝতে পারছে আশিয়ান। আশিয়ান দ্রুত উদিতার কাছাকাছি চলে এলো। আশা তখনও আশিয়ানকে দেখেনি। আশা একটা ভেটকি মেরে জোরসে একটা ধাক্কা দিল উদিতাকে। হঠাৎ ধাক্কায় তাল সামলাতে না পেরে উদিতা হুমড়ি খেয়ে সামনে পড়ল, তবে মাটিতে নয়, আশিয়ানের বুকে। আর আশিয়ান বুদ্ধি করে আশার সামনে নিচে লম্বা পা বাড়িয়ে দেওয়াতে আশা সামনে যেতে চাইলেই আশিয়ানের পায়ের সাথে পা বেঁধে ঠাস করে মাটিতে পড়ে গেল। আশিয়ানের পায়ের সাথে পা বেঁধে পড়ে গিয়ে শক্ত পাথরের মেঝেতে মাথা ঠুকে গোল আলুর মতো ফুলে গেছে আশার কপাল। আশার চোখের সামনে অসংখ্য লাল নীল তারা ফুটে উঠল। তারপর সব অন্ধকার। আশিয়ান আশার এই অবস্থা দেখে ফিলেন মার্কা এক হাসি দিল সবার অগোচরে। আশাকে মাটিতে পড়ে যেতে দেখে সবাই দৌড়ে এলো এক প্রকার। তাজিম আর তাসকিন আশাকে ধরাধরি করে তুলে একটা বেঞ্চে বসিয়ে দিল। সাময়িক বেহুশ হয়ে গেছে আশা, তবে ভালোই ব্যথা পেয়েছে। আশিয়ান আফসোসের ভঙ্গিতে চিফ দিয়ে চুকচুক শব্দ করে বলল, আরে কি করে পড়ে গেল?
চোখ কি কানার মতো আসমানে রেখে হাঁটছিল নাকি? আশিয়ানকে কেউই সন্দেহ করছে না। সবাই ছবি তোলায় আর ঘোরাঘুরি করাই এত ব্যস্ত ছিল যে কেউ এদিকটাই খেয়ালই করেনি। আর একটা কারণ হলো তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। সবাই এটা স্বাভাবিকই মনে করছে, কারণ আশা অনেক উঁচু হাই হিল পরেছে। হয়তো বেখিয়ালিতে হাঁটতে গিয়ে উষ্ঠা খেয়ে পড়ে গেছে। উদিতা এখনও আশিয়ানকে একপাশ থেকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। উদিতার এখনও ভয়ে কলিজা লাফাচ্ছে, কারণ এত জোরে ধাক্কা খেয়ে যদি সে পড়ে যেত তাহলে আজ তাকে নির্ঘাত হসপিটালে অ্যাডমিট করা লাগতো। আশিয়ান উদিতার কোমর শক্ত করে আঁকড়ে ধরে দাঁড়িয়ে ড্রামা দেখছে। আশিয়ানের সাপোর্ট পেয়ে উদিতার ভয় কেটে গেল। আশিয়ান মুচকি হেসে মুখ বাঁকিয়ে মৃদু বিড়বিড়ালো। একটা প্রবাদ আছে না, টিট ফর ট্যাট। আই মিন টু সে, ঢিল মারলে পাটকেল খেতে হয়। আমার বউকে কষ্ট দিয়ে তুমি এত সহজে পারা পাবে না চান্দু। এতই যদি হাবা গোবা হতাম তাহলে আজ মাফিয়া কিং হতে পারতাম না। তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। বাঘের গুহায় এসে নাচানাচি করার ফল এটা, বলদ কোথাকার। তাসজিৎ আশার মুখে পানি ছিটিয়ে দিয়ে হুঁশ ফেরালো। আশা চোখ খুলে ব্যথার চোটে কান্না করে দিল। তাজিন কোথা থেকে গিয়ে জানি একটা মলম আর একটা প্যারাসিটামল নিয়ে এলো। তারপর আশাকে তারিন মলম লাগিয়ে দিল ব্যথা প্রাপ্ত স্থানে। হাতের কোনোই আর হাঁটুও ছিলে গেছে তার। পানি দিয়ে প্যারাসিটামলটা খেয়ে নিল সে। আশা নিজেও বুঝতে পারছে না সে কিভাবে পড়ে গেল, কারণ আশিয়ানকে সে একটুও দেখেনি। তাই কাউকেই সন্দেহ করতে পারছে না আশা। পরে মনে মনে ভেবে নিল যে সে নিজে থেকেই হয়তো পড়ে গেছে। হয়তো উদিতাকে ফেলে দেওয়ার খুশিতে এত বেশি এক্সাইটেড ছিল যে তাকে ধাক্কা মারতে গিয়ে সেই খুশিতে নিজেই পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। এমনটাই হবে, তাছাড়া আর কিচ্ছু না। উদিতা খুব ভালো করেই বুঝতে পেরেছে যে আশাই তাকে ধাক্কা মেরেছে ফেলে দেওয়ার জন্য। আশিয়ান সত্যিই বলে, ও আসলেই একটা জোক। উদিতা ভয়ানক শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে আশার দিকে। উদিতার চেহারার দিকে তাকিয়ে আশা একটা ঢোক গিলে চোরা চোখে আশেপাশে তাকাতে লাগলো। মিস্টার মোর্শেদ সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বললেন, চিন্তা করো না মামুনি, ওই তো তারিন মা প্লাস্টার করে দিয়েছে, দ্রুত তুমি ভালো হয়ে যাবে। একটু দেখে শুনে চলবে তো নাকি? কি দরকার ছিল এত উঁচু জুতো পরে আসার? এসবের জন্যই এত বড় ব্যথা পেলে। হাঁটলেই ঠিক হয়ে যাবে সব, এটা তেমন একটা বড় কিছু নয় মা। উঠে হাঁটো, দেখবে ভালো লাগবে। এক একজন এক এক কথা বলছেন। আশা চুপচাপ বসে আছে। আশিয়ান তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে তার দিকে। কিছু মানুষ জটলা করে দেখতে আসছে যে এখানে কি হয়েছে। তারিন আর এনার সাহায্যে আশা বসা থেকে উঠে দাঁড়িয়ে আস্তে ধীরে হাঁটতে লাগলো। আশিয়ান ওসব পাত্তা না দিয়ে উদিতার হাতে আইসক্রিম ধরিয়ে দিয়ে বলল, এইসব ড্রামা দেখতে হবে না তোমার, তুমি আইসক্রিমগুলো খাও নয়তো গলে যাবে। উদিতা মাথা নেড়ে সাই জানিয়ে আইসক্রিম হাতে নিয়ে খুলে খেতে লাগে। আশিয়ান উদিতাকে নিয়ে একটা দোলনায় বসিয়ে দিল। এই স্থানটা একটু নির্জন আছে, যাও মানুষ আছে কয়েকজন, ওনারা সব মেয়ে আর মহিলা অথবা বাচ্চা। উদিতা আশিয়ানকে আইসক্রিম খেতে বললে আশিয়ান উদিতার আধ খাওয়া আইসক্রিম থেকে একটুখানি খেলো। উদিতা লজ্জায় লাল হয়ে মুচকি হাসল। আশিয়ান উদিতাকে আরো লজ্জা দিয়ে বলল, এখনই এত লজ্জা পেতে হবে না, কিছু লজ্জা রাতের জন্য জমিয়ে রাখো। আই এম ইগারলি ওয়েটিং ফর দিস নাইট। আজকের রাতটা হবে একান্তই তোমার আমার। উদিতা লজ্জায় আরো লাল হয়ে গেছে পুরো। আশিয়ান মৃদু হেসে উদিতার তুলতুলে নরম গালগুলো আলতোভাবে টেনে দিল। উদিতা শক্ত করে আশিয়ানের হাত ধরে বসে বসে আইসক্রিম খাচ্ছে। আজকের মতো আশার চ্যাপ্টার ক্লোজ। এই অবস্থায় আর উদিতার সাথে লাগতে আসবে না সে। ভালোই শিক্ষা হয়েছে। আইসক্রিম খাওয়া শেষে আশিয়ান উদিতাকে নিয়ে পছন্দের রাইডে চড়তে চলে এলো। উদিতা রোলার কোস্টার দেখে ভয় পেয়ে গেছে। কি যে স্পিডে চলছে তা দেখেই উদিতার মাথায় চক্কর দিয়ে উঠল। আর এটাতে উঠলে কি হবে তা ভাবতে পারছে না সে। আশিয়ান বারবার আশ্বস্ত করতে লাগলো তাকে, কিন্তু উদিতা সাপ সাপ মানা করছে। আশিয়ান শুনল না, সে টিকিট কাটতে গেল। রোলার কোস্টারে আশিয়ান, উদিতা, তারিন, এনা, তাসজিদ, তাজিম আর তাসকিন আলেয়া চড়বে। বাকিরা এসব ভয় পায়।
আর আশা চাইলেও উঠতে পারবে না, কারণ সে অসুস্থ। আশিয়ান ছটপট টিকিট কেটে এলো। আশিয়ানকে পার্কের সবাই চেনে, তাই টিকিট কাটতে তার মোটেও বেগ পেতে হচ্ছে না। উদিতা বারবার মানা করা সত্ত্বেও আশিয়ান নাছোড় বান্দার মতো উদিতাকে নিয়ে রোলার কোস্টারে উঠল। বাকিরাও উঠল সাথে। রোলার কোস্টারের সিটগুলো সব ভর্তি হয়ে যেতেই কোস্টারটি চলতে স্টার্ট করে। উদিতা ভয়ে আশিয়ানকে দুহাত দিয়ে চাপটে ধরে চোখ বন্ধ করে বসে আছে চুপচাপ। কোস্টারের গতি বাড়তেই উত্তেজনায় কয়েকজন ও বলে চিৎকার করে ওঠে। সবাই এনজয় করছে উদিতা বাদে। সে ভয়ে দোয়া দরুদ পড়ছে বিড়বিড় করে। আশিয়ানকে নিজের সর্বশক্তি দিয়ে এত জোরে ধরেছে যে মনে হচ্ছে ছেড়ে দিলেই আশিয়ান পালিয়ে যাবে। সিট বেল্ট বাঁধা, তারপরও এত ভয় পাচ্ছে। স্পিড যখন পুরোপুরি বেড়ে গেল, উদিতা তখন ভয়ে কান্না করে দিয়েছে। আশিয়ান তো হাসতে গিয়েও পাচ্ছে না উদিতার কান্না দেখে। আতঙ্কে উদিতার মুখ নীল হয়ে যাচ্ছে। আশিয়ান শক্ত করে উদিতাকে জড়িয়ে ধরে কিছুটা চিৎকার করে বলল, ভয় পেও না উদিতা, আমি আছি তোমার সাথে। এই দেখো কত শক্ত করে জড়িয়ে ধরেছি তোমায় আমি। উদিতা কিছুটা আশ্বস্ত হলো ঠিকই, কিন্তু তার ভয় কাটলো না। সবাই এনজয় করছে রাইডটাকে, আশিয়ানও করছে। একমাত্র উদিতাই নিরামিষ। সে তো শুরু থেকেই চোখ বন্ধ করে বসে আছে। রাইড শেষে নেমে এলো ওরা। আশিয়ান উদিতাকে ধরে ধরে একটা বেঞ্চে নিয়ে বসিয়ে পানির বোতল হাতে দিল। উদিতার সারা দুনিয়া চক্কর দিচ্ছে, মাথা ঘুরছে তার অনেক। আশিয়ান পানির বোতল দিতেই উদিতা ঢকঢক করে পানি খেয়ে অর্ধেক বোতল খালি করে ফেলল। আশিয়ানের দিকে তাকিয়ে মুখ ভার করে বলল, এরপর আমি এরকম ভয়ঙ্কর কোনো রাইডে চড়বো না, বলে দিলাম। জোর করলে আপনার সাথে আর কখনো কথা বলবো না। আশিয়ান মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আর জোর করবো না তোমায়। উদিতা একটু স্বস্তির হতেই আশিয়ান উদিতাকে নিয়ে হাঁটতে লাগলো আশেপাশে। এরপর সবাই মিলে ঠিক করলো নৌকায় উঠবে। আশিয়ান আবারও গিয়ে টিকিট কাটলো। উদিতাও তার নিচের জন্য আলাদা একটা বোট নিল। সবাই বোটে উঠল। আশিয়ান আগে উঠে তারপর উদিতার দিকে হাত বাড়িয়ে দেয়। উদিতা ৭-৫ না ভেবে আশিয়ানের হাত ধরে নৌকায় ওঠে। দুজন পাশাপাশি বসতেই আশিয়ান পা দিয়ে বোট চালাতে লাগে ধীরে ধীরে। উদিতার অনেক ভালো লাগছে পরিবেশটা। আশেপাশে তাদের পরিবারের লোকজন ছাড়াও আরও অনেকে আছে। আশিয়ান উদিতাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বসে আছে। উদিতার স্বপ্নীল চোখে হাসি মুখে আশিয়ানের দিকে তাকাতেই আশিয়ান মুচকি হেসে উদিতার গালে আলতোভাবে ঠোঁটের স্পর্শ এঁকে দিল। উদিতা আবারও লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো। আশিয়ান মনের সুখে গুনগুন করে গান গাইছে। উদিতা আস্তে করে আশিয়ানের কাঁধে মাথা রেখে মুহূর্তটাকে অনুভব করতে লাগলো। পরন্ত বিকেলে রোদের তীর্যক রশ্মি এসে লেকের পানিতে পড়ে সোনার মতো জলজল করছে। আশিয়ান রোমান্টিক গলায় গান গাইছে তার অপরূপ খোলা কণ্ঠে। সেই দিনের সেই বিকেল বেলায় রৌদ্র ছায়ার দারুণ খেলায় ভালোবাসার রঙিন ভেলায় ভেসেছিলাম দুজনায়। সেই দিনের সেই বিকেল বেলায় রৌদ্র ছায়ার দারুণ খেলায় ভালোবাসার রঙিন ভেলায় ভেসেছিলাম দুজনায়। তারপর থেকে ভালোবেসে তোমাকে, ও তারপর থেকে ভালোবেসে তোমাকে দিনকে বলি রাত, রাতকে বলি দিন। এভাবে আমি আজ তোমাতে বিলীন। উদিতা মুচকি হাসলো আশিয়ানের গান শুনে। নিজেকে অনেক সুখী মনে হচ্ছে। ইস, সময়টা যদি এভাবেই থমকে যেত, খুব কি খারাপ হতো তবে? জানা নেই উদিতার। ভালোবাসার মানুষের সাথে থাকলে দুনিয়ার সবকিছু সুন্দর মনে হয় কেন? আগে তো এত মুগ্ধতা নিয়ে কিছু দেখতো না উদিতা, তবে এখন কেন সবকিছু এত অপরূপ মনে হয়? তার মানে হলো সে প্রেমে পড়েছে। এটা মাথায় আসতেই আবারও লজ্জায় লাল হলো উদিতা। আশিয়ান সেটা খেয়াল করে বলল,
বুঝতে পারি না এত লজ্জা আসে কোথা থেকে তোমার। সামান্য কারণে এত লাল নীল হলে তো হবে না সুন্দরী। আগে কি বলেছিলাম ভুলে যেও না। রাতের জন্য প্রিপেয়ার থাকো। আমি চাই আজ পবিত্র একটি দিন আমাদের পবিত্র সম্পর্কের সাক্ষী হয়ে থাকবে, বুঝেছো? উদিতা শেষ লজ্জায়। তার এখন ইচ্ছে করছে মাটি ফাঁক করে ঢুকে যেতে। এত লজ্জা কেউ কাউকে দেয় শুনি? লোকটা এত ঠোঁটকাটা কেন বুঝতে পারে না উদিতা। এসব কথা এভাবে কেউ বলে? অজানা আশঙ্কায় দৌড়ো দৌড়ো করছে তার বুকটা। ধীরিম ধীরিম শব্দে ঢাক বাজছে তার হৃৎপিণ্ডটা। উফ, অসহ্য এক অনুভূতি। নৌকা রাইড শেষে আরও বেশ কয়েকটা পছন্দের রাইড চললো ওরা। সময়টা খুব ভালোই কাটলো সবার। ঘুরে ফিরতে গিয়ে খিদে লেগে গেল সবার। একটা রেস্তোরাঁতে উঠে খেয়ে নিল সবাই। বাসায় ফিরতে ফিরতে প্রায় রাত 7:30 বেজে গেছে। তারপরও বাসায় রান্না করাই আছে, সেগুলো গরম করে ডিনারে খেয়ে নেওয়া যাবে। আজ আশা আর কিছুই করতে পারল না উদিতা আর আশিয়ানের। পরের দিন আশিয়ানের এক ফুপ্পির বাসায় সবার দাওয়াত আছে। দুপুরের খাবার ফুপ্পির বাসায় খেয়ে বিকেলে আশিয়ানের বন্ধু আসিফের বাসায় দাওয়াতে চলে যাবে সবাই। উদিতা কিছুটা ক্লান্ত হয়ে গেছে, তাই বাসায় এসে সোজা রুমে চলে গেল। উদিতার পিছন পিছন আশিয়ানও রুমে এলো। উদিতা বোরখা খুলে বিছানার ওপর আরাম করে বসেছে। আশিয়ান এসে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে কাপড় পাল্টে নিল। উদিতা ক্লান্তিতে চোখ মুদে ফেলেছে। আশিয়ান পায়ে পায়ে এগিয়ে এসে উদিতার পাশে বসে বাচ্চাদের মতো উদিতাকে এক প্রকার তুলে নিয়ে নিজের কোলে বসালো। আচমকা এরকমটা করায় উদিতা হকচকিয়ে গেল পুরো। আশিয়ান কিছু না বলে উদিতাকে শক্ত করে জড়িয়ে ধরে তার কাঁধের কাপড় সরিয়ে সেখানে নাক ঘষতে লাগলো। উদিতা থেকে থেকে কেঁপে উঠছে আশিয়ানের এমন করায়। উদিতা আশিয়ানের গালে হাত রাখলো। আশিয়ান এরকম তার নাক ঘষতে ঘষতেই উদিতাকে বলল, রাতে বিছানায় আসার আগে পরনে কাপড় চেঞ্জ করে একটা নাইটি পরে নিও। নাইটি কোনটা? ওই যে সেদিন আমাকে পরিয়ে দিয়েছিলেন শার্ট, পাতলা হাতাবিহীন ড্রেসটা, ওইটা? সব অনেকগুলো আছে আলমারিতে, কালোটা পরবা তুমি আজ। না পড়লে হয় না? আশিয়ান উদিতার গলায় মুখ ডুবিয়ে অস্পষ্ট কণ্ঠে বলল, পড়তে হবে, এখন থেকে রোজ পড়তে হবে, এক্সট্রা কোনো কথা হবে না। উদিতা আর কিছু বলল না। আশিয়ানের ঘাড়ে ও পিঠে হাত দয় রেখে চুপ করে বসে আশিয়ানের চুমুগুলো অনুভব করছে সে। কিছুক্ষণ পর আশিয়ান মুখ তুলে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার ওজন কত? উদিতা আশিয়ানের প্রশ্ন শুনে একটু অবাক হলো। বুঝতে পারল না সে তার ওজন দিয়ে কি করবে। উদিতা অনিশ্চিত ভঙ্গিতে বলল, কি জানি, আমার ঠিক মনে নেই। এতদিন ধরে আর ওজন মাপা হয়নি। তবে ক্লাস 10-এ ওঠার সময় আমার ওজন 50 কেজি ছিল। এখন কমেছে না বেড়েছে বলতে পারবো না। ও, এই জন্যই তোমাকে কোলে নিলে অনেক হালকা লাগে আমার কাছে। এত কম ওজন হলে কেমনে হবে? পরে আমার বাচ্চা কাচ্চারা তোমার মতো চিকনা চাকনা হবে। আমার গুলো বেবি অনেক পছন্দ। উদিতা হেসে ফেলল আশিয়ানের কথা শুনে। এক লাজ লজ্জাবিহীন লোকের সাথে তার বিয়ে হয়েছে। কি যে বলেন না আপনি! আমার সাথে বাচ্চা কাচ্চার কি সম্পর্ক? বোকা মেয়ে, তুমি যদি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া না করো তাহলে তোমার স্বাস্থ্যের উন্নতি হবে কি করে? আর তুমি শুকনো হলে তো তোমার পেটে যে আমার সন্তানেরা বেড়ে উঠবে, ওরাও তখন তোমার মতো হালকা পাতলা হয়ে জন্ম নেবে, কারণ তোমার পেটে তারা বেড়ে ওঠার মতো এনাফ স্পেস পাবে না। উদিতা না বুঝিয়ে জিজ্ঞেস করলো, সবই বুঝলাম, কিন্তু বাচ্চা আসবে কিভাবে আমি তো জানি না। আর ভাবিও তো আমায় বাচ্চাদের ব্যাপারে কিছু বলেনি। আশিয়ান কুটিল হেসে উদিতার কানের লতিতে আলতো কামড় দিয়ে প্রায় ফিসফিস করে বলল, সব কিছু ভাবিকে বুঝিয়ে দিতে হবে না, আমি তো আছি। আজ রাতেই প্র্যাকটিক্যালি সব বুঝিয়ে দেবো তোমায়, তখন তুমি A to Z সব বুঝে যাবে। উদিতার শরীর ছুঁড়ে এক ঠান্ডা হাওয়ার স্রোত বয়ে গেল যেন। আশিয়ানের কথা শুনে হিম হয়ে এলো তার গা। আশিয়ানের ইঙ্গিত প্রাপ্ত কথাগুলো সে ঠিকই বুঝতে পারছে। বেচারা আশা আজকে আর বাসায় যায়নি। ভালোই ব্যথা পেয়েছে সে। মাথায় যে গোল আলুটা হয়েছে ওটার ব্যথায় বাসায় আসার সাথে সাথেই ঘুমিয়ে গেছে আশা।
ওকে আর কেউ ডিস্টার্ব করেনি। তাসজিদ আর তাজিম বাসায় না এসে ফ্রেন্ডদের সাথে অন্য কোথাও চলে গেছে বেড়াতে। বাকিরা বাসায় নিচের রুমে শুয়ে বসে রেস্ট করছে। রাত প্রায় 11টা বাজে তখন। আশিয়ানের কথা মতো উদিতা কালো রঙা একটা সফট সিল্কের বেশ পাতলা হাতাবিহীন শর্ট নাইটি গায়ে জড়ালো। বিছানার কাছে আসতেই রুমে কারো প্রবেশের পর দরজা বন্ধ করার শব্দ পেয়ে ছট করে সেদিকে তাকালে আশিয়ানকে দেখতে পেল উদিতা। আশিয়ান উদিতার দিকে কেমন করে জানি তাকিয়ে আছে। আশিয়ান কাছে আসতেই উদিতা জলদি বিছানার উপর চলে গেল। একটা চাদর দিয়ে নিজেকে ঢাকার বৃথা চেষ্টা করলো সে। আশিয়ান ঠোঁট এলিয়ে নেশাময় হাসি দিল। ঠোঁট কামড়ে মাতাল করা কণ্ঠে বলল, মৃদু হেসে বিছানায় উঠে পা তুলে বসে সে। তারপর উদিতাকে ধরে বিছানায় শুইয়ে দিল। উদিতা ভরকে গেল যেন। আশিয়ান উদিতাকে আস্তে ধীরে কনফারেন্স করে নিচ্ছিল। উদিতার ভয় কিছুটা কেটে যেতেই আশিয়ান আলতোভাবে নিচের ঠোঁটজোড়া উদিতার ঠোঁটে মিশিয়ে নিয়ে ধীর লয়ে চুমু খেতে থাকে। আস্তে আস্তে আশিয়ানের করা স্পর্শগুলো গভীর থেকে গভীরতর হতে থাকে। উদিতা যেন এক অন্য দুনিয়ায় হারিয়ে গেছে। আশিয়ান নিজের পরনের গেঞ্জিটা এক টানে খুলে নিচে ফেলে দিয়ে আবারও উদিতাকে আদর করতে ব্যস্ত হয়ে পড়ল। আজ আর দুজনের মধ্যে কোনো বাধা নেই। অবাধে বিচরণ চলছে দুজন দুজনার মাঝে। এত ভালোবাসাময় অত্যাচার সহ্য করতে না পেরে শেষ রাতে উদিতা জ্ঞান হারালো। পরের দিন সকালটা আশিয়ানের কাছে অনেক মিষ্টি ছিল। এই রাতটা তার কাছে অনেক মূল্যবান ছিল এক কথায়। এই প্রথম কোনো নারীর এতটা কাছে ছিল সে। ঘুমন্ত নারীটির গালে একটা চুমু খেলো আশিয়ান। এই সরল মনা মেয়েটিই যে তার অর্ধাঙ্গিনী, যাকে আশিয়ান নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসে ফেলেছে। উদিতাকে ঘুম থেকে জাগালো না সে। উদিতার গলার কালচে লাল হয়ে যাওয়া লাভ বাইটগুলোতে আশিয়ান হাত বুলিয়ে দিল। আজ উদিতার ঘুম ভাঙল 9:30টার দিকে। এত ধকল সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে গেছে সে। ঠিকমতো নড়াচড়া করতে পারছে না। বিছানা ছেড়ে কোনো মতে উঠে ওয়াশরুমে গিয়ে অল্প সময়ের মধ্যেই গোসল করে চলে এলো সে। এসে আবার বিছানায় গা এলিয়ে দিল। আশিয়ান সেই সকালেই উঠে গোসল সেরে নিয়েছে। উদিতা উঠে যাওয়ায় আশিয়ান নিচে গিয়ে তার জন্য ভারী কিছু নাস্তা নিয়ে এলো। উদিতার ক্লান্তি মাখা মুখটা দেখে আশিয়ানের বুকের ভিতর ছ্যাদ করে ওঠে। নিজের কাছে নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে তার। এমনটা না করলেও তো হতো। কি এমন ক্ষতি হতো নিজেকে একটু কন্ট্রোল করলে? আশিয়ান নীরব থেকে উদিতাকে মুখে তুলে নাস্তাগুলো খাইয়ে দিল। নিজের ওপরে রাগ উঠছে তার এখন। আজ তার জন্য মেয়েটা অসুস্থ হয়ে গেছে। উদিতা বুঝতে পারল আশিয়ানের মুখ ভার থাকার কারণ। আশিয়ান বসা থেকে উঠতে নিলে উদিতা তার হাত টেনে ধরে। আশিয়ান একটু ব্যস্ত ভঙ্গিতে উদিতার গলায় কপালে হাত রেখে বলল, উদিতা আশিয়ানের হাতে চুমু খেয়ে আশ্বস্ত করে বলল, আমি সুস্থই আছি, এত গিল্টি ফিল করার কিছু নেই। আপনিই না বললেন এরকমটা স্বাভাবিক, তবে এখন এরকম করছেন কেন? আমার ওপর তোমার কোনো অভিযোগ নেই তো? অভিযোগ থাকবে কেন? আমি না আপনাকে ভালোবাসি। আশিয়ান উদিতার কথা শুনে ঠোঁট প্রশস্ত করে হেসে তার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। নিজেকে এখন ভার মুক্ত মনে হচ্ছে। উদিতাকে আশিয়ান ব্যথানাশক ঔষধ খাইয়ে দিল। এতে কিছুটা সুস্থ অনুভব করছে উদিতা। আশিয়ান মানা করেছিল একবার যে আজ দাওয়াতে যাবে, কিন্তু উদিতা বাদ সাধলে রাজি হলো। আশিয়ান হলো তাদের পরিবারের ও আত্মীয় স্বজনদের সবার মধ্যমণি। সে না থাকলে সব অকেশানি পানসে মনে হয়, আর আজ সে দাওয়াতে না গেলে সবার মন খারাপ থাকতো। তাই উদিতা তাকে যেতে রাজি করালো। উদিতা আজ নর্মাল লিনেন কাপড়ে ঢিলা ঢালা ফুল হাতা লং রাউন্ড ড্রেস পরলো। সাদার মধ্যে পার্পেল কালারের ছোট ছোট ফুলের ডিজাইনের, সাথে অনেক ঢোলা প্লাজো ও বিরাট বড় ঘের দেওয়া সেম ডিজাইনের হিজাব ও নেকাব। উদিতাকে অনেক সুন্দর লাগছে এই ড্রেস আপে। আশিয়ারও উদিতার মতো ম্যাচ করে সেম পাঞ্জাবি পাজামা পরেছে। দুজনকেই ভীষণ কিউট কাপেল লাগছে। রেডি হয়ে নিচে নেমে এলো ওরা। উদিতার এক হাত আশিয়ান শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। এই ট্র্যাডিশনটা যে সেই বিয়ের শপিংয়ের দিন শুরু হয়েছিল তা আজও বহাল আছে এবং আজীবন থাকবে।
মৃত্যুর আগ অব্দি উদিতার হাত ছাড়বে না আশিয়ান। বিরিয়ানির মধ্যে এলাচি হিসেবে আশা তো আছেই। এই মেয়েটাকে আল্লাহ কেন যে তাদের পরিচিত করে পাঠালেন বুঝতে পারে না আশিয়ান। কারো জীবনটা তেজপাতা করে দেওয়ার জন্য ঝোঁকটা একাই 100। বিরক্তিকর একটা মেয়ে। এত ব্যথা পাওয়ার পরও বেহায়া মেয়েটা এসে আশিয়ানের গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আশিয়ানকে ইমপ্রেসড করার জন্য হুদাই হাহা হিহি করছে। উদিতা খেপে গিয়ে আশিয়ানকে অন্য পাশ নিয়ে এসে আশাকে শুনিয়ে শুনিয়ে বলল, শুনুন, আপনি আমি ছাড়া অন্য কোনো মেয়ের ধারে কাছেও যাবেন না, বলে দিলাম। আর যেগুলো বেহায়ের মতো এসে ধারে ভিড়বে সেগুলোকে আমি দেখে নিব। স্যাচরামি পুরো দমে ছুটিয়ে দিতে জানি আমি যেমন ভালোর ভালো তেমনই খারাপের জম। আর কেউ না বুঝলেও আশা ঠিকই বুঝেছে যে উদিতা এগুলো তাকেই উদ্দেশ্য করে বলেছে। রাগে পিত্তি চলে উঠল তার, কিন্তু কিছু বলতে পারল না। তবে উদিতাকে জব্দ করার বুদ্ধি আতিপাতি করে খুঁজতে লাগলো সে। উদিতাকে সে দেখে নেবে। আশিয়ানদের ফুপ্পির বাসায় যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে করে রওনা দিল ওরা সবাই। আশিয়ান উদিতাকে নিয়ে নিজের গাড়িতে উঠে বসে সিট বেল্ট বেঁধে গাড়ি স্টার্ট করলো। উদিতা আশিয়ানের সাথে টুকটাক কথা বলছে। আশিয়ান উদিতাকে খাওয়ার জন্য চিপস, চকোলেট এসব কিনে দিল, কারণ তাদের ফুপ্পির বাসায় অনেকটা পথ অতিক্রম করে যেতে হবে। আশিয়ান আবারও গাড়ি স্টার্ট দেওয়ার আগে উদিতার ঠোঁটে আলতো একবার স্পর্শ করলো। তারপর নিজের জায়গায় ফিরে গিয়ে ড্রাইভ করতে লাগে। উদিতা মুচকি হাসলো বাহিরের দিকে তাকিয়ে। প্রায় 1.5 ঘন্টা পর ওরা তাদের ফুপ্পির বাসায় পৌঁছে গেল। আশিয়ানের ফুপ্পি ফাহমিদা ভীষণ আন্তরিক মানুষ। তিনি উদিতাকে অনেক পছন্দ করেন, আর আশিয়ান তো ওনার কলিজার টুকরো ভাতিজা। তাদের অপেক্ষায় তিনি বাইরেই দাঁড়িয়ে আছেন। গাড়ি পার্ক করে উদিতাকে নিয়ে আশিয়ান নামতেই তিনি ছুটে এসে তাদের জড়িয়ে ধরলেন। আশিয়ানের পরিবারের বাকিরাও 10 থেকে 15 মিনিট আগে এসে পৌঁছিয়েছেন। সবাই ড্রয়িং রুমে বসে আছেন। আশিয়ান আর উদিতাকে নিয়ে তিনি বাসার ভিতর প্রবেশ করলেন। উদিতাও আশিয়ান বড়রা সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করলো সবার সাথে। আশিয়ান উদিতাকে নিয়ে সোফায় বসলো। ফাহমিদার মেজো মেয়ে রিনা আবার আশিয়ানের উপর ক্রাশিত। অবশ্য সে আশার মতো এত বেহায়া টাইপ নয়। আশিয়ান তাকে বোন হিসেবে পছন্দ করে। রিনা এসে আশিয়ানকে ভাইয়া বলে জড়িয়ে ধরল। আশিয়ানের সাথে হাসি মুখে কুশল বিনিময় করতে লাগলো সে। আশিয়ানকে রেখে একে একে সবাইকে হাক করলো। কতদিন পর সবাইকে দেখতে পেয়েছে। খুশিতে সে আত্মহারা। উদিতা শীতল দৃষ্টিতে আশিয়ানের দিকে তাকালো একবার। আশিয়ান উদিতার কানে কানে বলল, রাগ করো না, ও সম্পর্কে আমার বোন হয়, আর ও এমনই, তবে ওই যোগটার মতো নয়, নিশ্চিত থাকতে পারো। উদিতা কিছুই বলল না। হাসি মুখে ফাহমিদার বড় ছেলে রবির বউ দিবার সাথে কথা বলতে লাগলো। আশিয়ান ওয়াশরুমে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলো। উদিতাকে বলে ওয়াশরুমে গেল সে। উদিতা খেয়াল করলো না আশিয়ান যাওয়ার মিনিট 2 পর আশাও পিছু পিছু সেখানে চলে গেল। হঠাৎ উদিতার টনক নড়ে, কারণ আশেপাশে আশা নেই, আর আশিয়ান তো ওয়াশরুমে গেছে। উদিতা শিওর যে আশা আশিয়ানের পিছু পিছুই গেছে। সবাই গল্প করতে ব্যস্ত। উদিতা ড্রয়িং রুম ছেড়ে আন্দাজ করে অন্যান্য রুমগুলোতে চোখ বুলাতে লাগে। হঠাৎ একটা বেডরুমের ভেতর আশার কাপড়ের কোণা দেখতে পায় উদিতা। ধীর গতিতে সেদিকে এগিয়ে যায় সে। আশিয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে আশাকে দেখতে পায়। তীব্র বিরক্তিতে ছেয়ে যায় তার চোখ মুখ। এতটা ছ্যাচড়া কি করে হতে পারে কেউ তা জানা নেই আশিয়ানের। আশা আশিয়ানকে ইমপ্রেস করতে ভুবন ভোলানো এক হাসি দিল। কিছু বলতে বলতে এগিয়ে যাবে এমন সময় উদিতা এসে হাজির। আশার দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি এখানে কি করছেন? আশা থতমত খেয়ে গেল। কিছু বলার মুখ নেই তার। উদিতা তার জবাবের আশায় না থেকে আশিয়ানের কাছে এগিয়ে এসে আশিয়ানের হাত ধরে রুম থেকে বেরিয়ে এলো চুপচাপ। বেরিয়ে আসার আগে আশাকে শান্ত কণ্ঠে থ্রেড দিয়ে বলল, ফার্দার আমার হাজবেন্ডের আশেপাশে যদি ঘেঁষছেন আপনি, তবে আপনি এই উদ্দিতার ভয়ঙ্কর রূপ দেখতে পাবেন। মাইন্ড ইট। বেহায়ার মতো বিবাহিত লোকের পিছু না পড়ে থেকে অন্য কাউকে গিয়ে ইমপ্রেস করার ট্রাই করুন, তাতে লাভ হবে। আর একবার ওনার আশেপাশে দেখলে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব।
আশা হতবাক দৃষ্টিতে উদিতার দিকে তাকিয়েছিল। উদিতা তাকে পাত্তাই দেয়নি। এমন একটা ভাব নিয়ে আশিয়ানকে নিয়ে সেখান থেকে এসে ড্রয়িং রুমে সবার সাথে বসে নর্মালি আড্ডা দিতে লাগলো সে। সবাই মিলে একসাথে গল্পগুজব করে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিল। তারপর বিকেল পর্যন্ত চলল সবার আড্ডা দেওয়া। ফাহমিদা আলিয়া আর উদিতাকে ঈদের সালামি হিসেবে 10,000 করে টাকা এবং শাড়ি গহনা গিফট করলেন। আর আশিয়ান এবং তাসকিনকেও পাঞ্জাবি পাজামার ব্র্যান্ডেড ওয়াচ গিফট করলেন। কারণ বিয়ের পর আজ নতুন বউদের নিয়ে এই প্রথম ফুপ্পির বাসায় এসেছে ওরা। কিছু না দিলে কেমন দেখায়। বিকেলের পর সবার কাছ থেকে বিদায় নিয়ে তারা আসিফদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। আসিফদের বাসায় এসে পৌঁছে গেল ওরা। আসিফ প্রাণপ্রিয় বন্ধুকে বুকে জড়িয়ে ধরে। আশিয়ান পিঠ চাপড়ে দিল আসিফের। তৌহিদ এসে বলল, বলদটা মনে হয় আমার এই খেয়াল করে নাই। আশিয়ান অবাক হয়ে বলল, ওরে শালা, তুইও এসেছিস, আগে বলবি না আমায়? এই বলে আশিয়ান জড়িয়ে ধরে তৌহিদকে। তৌহিদ দাঁত কেলিয়ে বলে, তুই এখানে আসছিস শুনে আমিও বউ বাচ্চা নিয়ে এখানে চলে এসেছি। একসাথে 3 বন্ধু মিলে আড্ডা দিব। আশিয়ান কাঁধ চাপড়ে বলল, ভালো করেছিস। 3 বন্ধু কি আবার? আমাদেরকে চোখে পড়ে না বুঝি? একা একা আড্ডা দেওয়ার কথা চিন্তাও করো না, আমারও আসি। সে আর বলতে, তোমরা তো অবশ্যই আছো। আশিয়ান ও বাকি সব ছেলেরা ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। আসিফের মা বাবার সাথে আশিয়ানের মা বাবাও তাসকিনের মা বাবা, ওনারা পুরনো দিনের কথাবার্তায় মত্ত হয়ে গেছেন। আসিফের বউ তুর্না ও তৌহিদের বউ মারিয়ার সাথে উদিতা, কেয়া, এনা, তারিন, আলিয়া ও আশা বসে গল্প করছে এক রুমে। এখানে আড্ডার মাঝে উদিতাই একমাত্র সবার ছোট, বাকিরা অ্যাডাল্ট। তাদের কথাবার্তাও অ্যাডাল্ট। তবে এখানে উদিতাকে কেউ ছোট মনে করছে না, কারণ ছোট হোক আর যাই হোক সেও তাদের মতোই বিবাহিতা মহিলা। মেয়েলি কথাবার্তায় ব্যস্ত তারা। উদিতা চুপচাপ সব শুনে যাচ্ছে। আশা হঠাৎ উদিতাকে ব্যঙ্গ করে বলে ওঠে, আর যাই হোক না কেন, আমি শিওর আশিয়ান উদ্রিতার সাথে কখনো রোম্যান্স করেনি, কারণ সে এখনো তার এক্সকে ভীষণ ভালোবাসে। কেয়া বিরক্ত হয়ে বলল, আমি বুঝি না আশা, তাদের স্বামী স্ত্রীর প্রতি তোমার এত কিউরিয়াসিটি কেন? ওরা কি করছে না করছে সেটা একান্তই তাদের ব্যাপার, সেটাতে তুমি নাক গলাতে যেও না। তাই? আচ্ছা, আমি না হয় নাক গলালাম না। এখানে তোমরা তোমাদের স্বামীদের নিয়ে কত কিছু বলছো, তবে ও চুপচাপ বসে আছে কেন? সেও তো চাইলে বলতে পারে আশিয়ানের কথা। আসলে কি বলে তো, আশিয়ান মন থেকে তাকে নিজের স্ত্রী বলে মেনেই নেয়নি। এবার উদিতা কথা বলে ওঠে, আচ্ছা, এত ইচ্ছা আপনার আমাদের মধ্যে কিছু হয়েছে কিনা জানার জন্য, তাহলে তো কিছু দেখাতেই হয়। এই বলে উদিতা নিজের গলা থেকে হিজাবের ওড়না সরিয়ে আশিয়ানের দেওয়া লাভ বাইটগুলো দেখালো। ফর্সা গলায় চলচল করে তাদের অস্তিত্বের জানান দিচ্ছে দাগগুলো। আশা মুখের উপর জবাব পেয়ে চুপসে গেল পুরোপুরি। উদিতা গলা ঢেকে এবার আশাকে উচিত জবাব দেওয়ার জন্য মুখ খুলল। আপনার মতো শো অফ করার স্বভাব আমার নেই। আমার স্বামীর সাথে আমার কিছু হয়েছে কিনা তা আমি নিশ্চয়ই জনে জনে সবাইকে বলে বেড়াবো না। আপনার মতো এত নিচু মেন্টালিটি সম্পূর্ণ মানুষের কাছ থেকে আর কি বা আশা করা যায়? ওনার এক্সের মতো আপনার স্বভাব চরিত্রও সেম মনে হচ্ছে। এখানে ওনারা আপনার মতো এত খারাপ চিন্তা ভাবনা নিয়ে গল্প করছেন না। ভালো একটা আড্ডার মাঝে আপনি আপনার বাম হাত ঢুকিয়ে আমেজটাই নষ্ট করে দিলেন। এতই যখন আমাদের মধ্যে কি হয়েছে জানার শখ, তবে নিজে কেন বিয়ে করছেন না? আজব পাবলিক। এত বড় বেইজ্জতি অ্যাকসেপ্ট করেনি আশা। বিব্রত হয়ে রুম থেকেই বেরিয়ে চলে গেল। তারিন এবার উদিতাকে কঠোর গলায় বলে ওঠে, আশা তোমার বড় হয়, সো তাকে তোমার এভাবে কথা শোনানো উচিত হয়নি। সে জানতে চেয়েছে যখন সুন্দর করে বলে দিলেই পারতি, অপমান করার কি দরকার ছিল? তোমার এত দরদ লাগলে আমার কিছুই করার নেই মেজো ভাবি। যে যেমন তার সাথে তেমনই কথা বলা উচিত। ওনার বোঝা উচিত সবার সামনে এসব জিজ্ঞাসা করা কোনো ম্যানার্সের মধ্যেই পড়ে না। তারিনও আর কিছু বলতে পারল না।
কেয়া আর এনা মিলে পরিস্থিতি স্বাভাবিক করে ফেলল। এমন সময় আশিয়ান রুমে এসে নক করে। আশিয়ানের পিছনে আসিফ আর তৌহিদও ছিল। উদিতার নেকআপ লাগানোই আছে। আশিয়ান এসে মাথা চুলকোতে চুলকোতে কিছুটা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, ভাবিরা, আমি একটু ওকে নিয়ে যাই, আসলে একটু দরকার ছিল আর কি। তোরনা দুষ্টু হেসে একবার আশিয়ান আর একবার উদিতার দিকে তাকিয়ে বলল, বাহ, বউকে ছাড়া দেখছি এক মুহূর্ত চলছে না আমাদের ভাইয়ের। ও মা গো, কি টুরুলাপ। তাদের কথা শুনে বাকিরা হাসছে। আশিয়ান লজ্জা পেয়ে গেল। উদিত এত লজ্জায় কারো দিকে চোখ তুলে তাকাতে পারছে না। লোকটা এমন কেন? কিসের এমন দরকার যে ওনার সাথে যেতে হবে ভাবছে উদিতা। অবশেষে সবার মুখে টিপ্পনির তোপ থেকে উদিতাকে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো আশিয়ান। ড্রয়িং রুম থেকে তাদের দুজনকে এভাবে একসাথে দেখে আশার চোখ জোড়ায় দাউ দাউ করে প্রতিহিংসার আগুন জ্বলে উঠল। মনে মনে বলল, আমি এর সিএস দেখে ছাড়বো উদিতা, খালি সময়ের অপেক্ষা। আশিয়ান আমার না হলেও আমি তোমায় ওর সাথে কখনো সুখে থাকতে দিব না। ধ্বংস করে দেব তোমার সুখের সংসার। এমন কিছু করব যাতে আশিয়ান তোমাকে আর সহ্যই করতে না পারে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমাকে অপমান করার শোধ আমি কড়াই গন্ডায় তুলব উদিতা, মাইন্ড ইট। আশিয়ান উদিতাকে নিয়ে একটা গেস্ট রুমে ঢুকে দরজা লক করে ফেলল। উদিতা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনার কি হয়েছে? এভাবে সবার সামনে হাসির পাত্র হয়ে আমাকে এখানে নিয়ে এলেন কেন? কিছু দরকার আপনার? কি লাগবে বলুন আমায়। আশিয়ান উদিতার সামনে এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, সারাদিনে প্রচুর এনার্জি লস হয়েছে আমার, এখন এনার্জি রিচার্জ করতে তোমার চুমু চাই, ঠোঁটে, গালে, ইভেন সারা মুখে দাও। আশিয়ান কথা শুনে ফাঁকা ঢোক গিলে বলল, এসব করার জন্য নিয়ে এসছি নাকি? এখন এসব হবে না, বাসায় যাওয়ার পর না হয়। আমি এতক্ষণ অপেক্ষা করতে পারবো না, আমার এক্ষুনি লাগবে, মানে লাগবে। আই নিড দিস। এই বলে আশিয়ানের এক মুহূর্ত দেরি না করে উদিতার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে এলো। তারপর বাকিটা ইতিহাস। অনেকক্ষণ পরে আশিয়ান উদিতাকে ছেড়ে দিয়ে কপালের সাথে কপাল লাগিয়ে চুপ করে বিছানায় বসে রইল। উদিতা জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। আশিয়ান ছোট ছোট চুমু দিয়ে উদিতার মুখ ভর্তি করে ফেলছে। উদিতার সংস্পর্শে থাকলে নিজেকে পাগল পাগল মনে হয় আশিয়ানের। কন্ট্রোল থাকে না নিজের ওপর। উদিতা আশিয়ানের দিকে এবার শান্ত নজরে তাকিয়ে বলল, আপনি অনেক বড় একজন বিজনেসম্যান এবং একজন সমাজ সেবক। আপনার অনেক ফ্যান আছে, বন্ধু বান্ধব সব আছে মানছি,